আরে ম্যাডাম, মরার শখ হয়েছে নাকি? রাস্তা পার হওয়ার জন্য এত সুন্দর একটা জায়গা থাকতে রিক্সার নিচে ঝাঁপ দেওয়ার কি দরকার ছিল? যশোর শহরে কি সুইসাইড স্পটের অভাব পড়েছে? যশোরের দড়াটানা মোড়ের তীব্র যান্ত্রিক কোলাহলের মাঝে কথাগুলো একটা ধারালো ছুরির বা তীরের মতো এসে বিঁধল হাবিবার কানে। এক মুহূর্ত আগেও সে প্রায় একটা রিকশার নিচে চলে গিয়েছিল, আর এখন যে মানুষটা তাকে বাঁচালো তারই ঝাঁঝালো কথায় সে কি কর্তব্য বিমূঢ়। খুলনা শহরের শান্ত পরিবেশে বেড়ে ওঠা হাবিবার কাছে এই পরিস্থিতি ছিল দুঃস্বপ্নের মতো। হাবিবা ভীত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলে, আমি আমি আসলে সরি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে কি হবে? আপনি তো আরেকটু হলেই আমাকে খুনের মামলার আসামি বানিয়ে দিচ্ছিলেন। পুলিশ এসে বলতো, এ ছেলে তুমি ধাক্কা দিয়েছ। আমি বলতাম, না স্যার, আমি বাঁচিয়েছি। কিন্তু কে কার কথা শুনে তা কোথায় যাওয়ার জন্য এমন জীবন বাজি রাখছিলেন? ছেলেটার কথায় বিরক্তি থাকলেও তার চোখের কোণে উদ্বেগের এক ঝলক হাবিবার নজর এড়ায় না। সে ভয়ে ভয়ে রাস্তার উল্টো দিকে একটা বইয়ের দোকান দেখায়। ওই যে বই বিচিত্রায় যাব, একটা বই দরকার ছিল। মাই গড, একটা বইয়ের জন্য এই অবস্থা? কোন বই? এমন কি ঐতিহাসিক দলিল যেটার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত? শেক্সপিয়রের প্রথম সংস্করণে হ্যামলেট কিনতে যাচ্ছিলেন নাকি? হাবিবা লজ্জায় মাথা নিচু করে বলে, না মানে। বুঝতে পেরেছি, আপনি এই শহরের নাম। চেহারা দেখেই বোঝা যাচ্ছে খুলনা থেকে আমদানি করা হয়েছে, তাই না? আপনার চোখের ভাষা বলছে আপনি এই কোলাহলের সাথে পরিচিত নন। আপনি কি করে জানলেন? খুলনার মানুষ ছাড়া এতটা শান্তশিষ্ট আর বেজা বেড়ালের মতো অসহায় চেহারা সচরাচর দেখা যায় না। আমরা যশোরের মানুষ হলাম গিয়ে লড়াকু সৈনিক। ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করেই আমাদের বেড়ে ওঠা। চলুন আপনাকে পার করে দে। আপনার উপর ভরসা করলেই বই কেনা তো দূরের কথা, আপনাকে খোঁজার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। খুলনা থেকে হারিয়ে যাওয়ার এক তরুণী, পরনে আসমানি রঙের পোশাক। জিহান হাবিবার উত্তরের অপেক্ষা না করে রাস্তার দিকে তাকিয়ে হাত উঁচু করে। একটা গাড়িকে থামার ইশারা করে সে হাবিবাকে এক প্রকার আদেশই করে। আসুন আসুন, কুইক, এই যে সুযোগ। এখন না গেলে আবার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। ভয় পাবেন না, আমি আপনার হাত ধরব না। যদি না আপনি আবার কোনো রিক্সার দিকে দৌড় দেন। হাবিবা ভয়ে ভয়ে জিহানের পেছনে পেছনে রাস্তা পার হয়। বই বিচিত্রার সামনে এসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মনে হচ্ছিল সে যেন একটা যুদ্ধ জয় করেছে। সত্যি অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ তো ফের পড়বে না ম্যাডাম। জীবন বাঁচানোর মতো এত বড় একটা কাজের জন্য অন্তত একটা ট্রিট পাওনা হয়, তাই না? ধরুন যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি, নাকি আপনার খুলনার ছুঁইজাল পাঠিয়ে দেবেন? জিহানের এমন অদ্ভুত এবং সরাসরি প্রস্তাবে হাবিবা আর হাসি চেপে রাখতে পারে না। তার ভয়টা কেটে গিয়ে সেখানে একটা স্বস্তি ও মজা জায়গা করে নেয়। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। আমি কিপটে নই। কথা কিন্তু রেকর্ড হয়ে গেল, পরে অস্বীকার করতে পারবেন না। আমার নাম জিহান। আপনার নামটা কি জানতে পারি, নাকি খুলনার তরুণী বলে ডাকবো? আমি হাবিবা। হাবিবা, সুন্দর নাম। আচ্ছা হাবিবা, আপনি এখন বই কিনুন, আমি চলি। আর হ্যাঁ, ফেরার সময় রাস্তা পার হতে সমস্যা হলে আমাকে ফোন দিতে পারেন। এই নিন আমার নম্বর। জিহান পকেট থেকে একটা ছোট কাগজ বের করে তাতে নম্বর লিখে হাবিবার দিকে এগিয়ে দেয়। হাবিবা ইতস্তত করে কাগজটা হাতে নেয়। এই অচেনা শহরে এই অপরিচিত যুবকের এমন সহজ আচরণ তাকে অবাক করলেও কেন যেন ভালো লাগছিল। ফোন দিতে লজ্জা লাগলে একটা মিসড কল দিলেই হবে। আমি বুঝে নেব আপনি কোনো বিপদে পড়েছেন। আমি সুপারম্যানের মতো উড়ে এসে আপনাকে উদ্ধার করব। অবশ্য আমার কোনো লাল রঙের আন্ডারওয়্যার নেই যেটা আমি প্যান্টের উপর পরতে পারি। জিহান এক চোখ টিপে হেসে ভিড়ের মধ্যে মিশে যায়। হাবিবা তখন তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। হাতে ধরা ছোট কাগজটার দিকে একবার তাকায়, আবার জিহানের মিলিয়ে যাওয়া পথের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। পরদিন বিকেলে যশোর পাবলিক লাইব্রেরির শান্ত পুরনো বইয়ের গন্ধে ভরা পরিবেশে হাবিব একটা বইয়ের শেলফের সামনে দাঁড়িয়েছিল। পরিচিত কণ্ঠস্বরে ছুমকে পাশে তাকায় সে। জিহানকে দেখে বেশ ভীষণ অবাক হয়, কারণ সে মনে মনে হয়তো এই মানুষটাকেই খুঁজছিল। কি ব্যাপার ম্যাডাম, আজও কি কোনো বইয়ের জন্য জীবন বাজি রাখার পরিকল্পনা করছেন নাকি? আপনি আপনি এখানে কি করছেন? আপনি কি আমাকে অনুসরণ করছেন? বাহ, দারুণ প্রশ্ন। লাইব্রেরিতে মানুষ কি করে?
আর আপনাকে অনুসরণ করবো কেন? আপনি কি ঐশ্বরিয়া রায় বচ্চন যে আপনার পেছনে পাপারাজ্জির মতো ঘুরতে হবে? আমি তো প্রায় এখানে আসি, কিন্তু এখানে এসে দেখি এক পরিচিত মুখ দাঁড়িয়ে আছে। ভাবলাম যাই একটু খোঁজ নিয়ে আসি, গতকালের ঘটনার পর হাত পা সব ঠিক আছে কিনা সেটাই জানতে আসলাম। লজ্জায় হাবিবার মুখ লাল হয়ে যায়। আমি আমি ভালো আছি। আপনি এখানে আসবেন ভাবিনি। কেন? এই লাইব্রেরিটা কি আপনার খালার নামে লেখা, নাকি খুলনা থেকে আপনি এটা কিনে নিয়েছেন? আমি তো প্রায় এখানে আসি। অবশ্য আপনার মতো বইয়ের জন্য জান দিয়ে দেওয়া পাঠকের দেখা সচরাচর মেলে না। আপনি শুধু আমাকে নিয়ে মজা করছেন? আরে না না, মজা কোথায় করলাম? আমি তো আপনার সাহসের তারিফ করছি। তা কি বই খুঁজছেন আজ? রবীন্দ্রনাথের শেষের কথা। ওরে বাবা, শেষের কবিতা! আপনি তো দেখছি সিরিয়াস পাঠক। আমার তো ওই বই পড়লে ঘুম চলে আসে। সহজ কথা যায় না বলা সহজে, এই লাইনটা ছাড়া আর কিছুই মনে নেই। আপনার কাছে কি বইটা সহজে মনে হয়? সহজ নয়, তবে ভালো লাগে। ভালোবাসা মানেই যে একসাথে থাকতে হবে এমন তো নয়। এই রে, আপনি তো একেবারে লাবণ্য দেবীর মতো কথা বলছেন। তার মানে আপনিও ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নেবেন? তাহলে আর মিষ্টি খাওয়ানোর দরকার নেই। আপনার সাথে আর আমার কিছুই করা সম্ভব নয়। কী সব বলছেন আপনি? তাহলে কি? আমার এসব তো সোজা অঙ্ক। যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। এত প্যাচ গড়ে কি দরকার? আচ্ছা বাদ দিন এসব সিরিয়াস কথা। বলুন, কাল আমাকে মিষ্টি খাওয়ানোর যে ওয়াদা করেছিলেন সেটা কি হবে? আমি কিন্তু আমার পাওনা ছাড়ছি না। জিহান এমনভাবে কথাটা বলে যেন সে সত্যি তার পাওনা আদায়ে বদ্ধপরিকর। হাবিবা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই ছেলে যেমন রসিক তেমনি জেদি। আমি তো ভেবেছিলাম আপনি মজা করে বলছেন। দেখুন, জীবন মরণের মতো সিরিয়াস বিষয় নিয়ে আমি কখনো মজা করি না। আপনি আপনার জীবন বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ মিষ্টি খাওয়াবেন, এটাই ছিল চুক্তি। এখন যদি আপনি অস্বীকার করেন তাহলে কিন্তু আমি এখানে চিৎকার করে সবাইকে বলবো যে আপনি আমার সাথে প্রতারণা করেছেন। জিহান এমনভাবে কথাটা বলে যেন সে সত্যিই চিৎকার করবে। হাবিবা তাড়াতাড়ি তার মুখে হাত চাপা দেওয়ার ভঙ্গি করে। লাইব্রেরির নিস্তব্ধতায় তাদের এই ফিসফাস যেন এক নতুন সুর তৈরি করেছিল। চুপ করুন, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, খাওয়াবো, চলুন। এই তো লাইনে এসেছেন, চলুন তাহলে জামতলার দিকে যাওয়া যাক। লাইব্রেরির এই ঘুমুট পরিবেশে প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা জমে না, তার জন্য মিষ্টি পরিবেশ দরকার। একটা রিকশা যশোর শহরের রাস্তা দিয়ে চলেছে। হাবিবা একপাশে বসে আছে, জিহান আরেক পাশে। তাদের মধ্যে একটা স্বস্তির নীরবতা। এই কয়েকদিনে তাদের মধ্যে একটা সহজ বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, যেখানে কথা না বলেও অনেক কিছু বোঝা যায়। কি ব্যাপার, মিষ্টির দোকান পর্যন্ত কি এভাবেই চুপ করে থাকবেন নাকি? নাকি রিক্সায় কথা বলা নিষেধ? কি বলবো বুঝতে পারছি না। আপনার খুলনা শহরে নিয়ে কিছু বলুন। কেমন আপনার শহর? অনেক শান্ত, এত কোলাহল নেই। রূপসা নদী আছে, বিকেলে নদীর পাড়ে বসতে খুব ভালো লাগে। তার মানে আপনি নদী ভালোবাসেন। আমাদের এখানেও ভৈরব আছে, দেখছেন? না, দেখা হয়নি। তাহলে তো আপনার যশোর ভ্রমণই বৃথা। যে ভৈরব দেখেনি সে যশোরে কিছুই দেখেনি। কাল আপনাকে আমি ভৈরব দেখাতে নিয়ে যাব, শর্ত একটাই। কি শর্ত? কালকে রিক্সা ভাড়াটা আপনাকে দিতে হবে। আজ আমি দিচ্ছি কারণ আপনি আমাকে মিষ্টি খাওয়াচ্ছেন। কাল আমি আপনাকে শহর দেখাবো, তাই ভাড়া আপনি দেবেন। ডিল? ডিল। জামতলার বিখ্যাত মিষ্টির দোকানে তারা বসে আছে। সামনে গরম গরম রসগোল্লা, মিষ্টির মন মাতানো গন্ধে চারপাশ মোমো করছে। নিন শুরু করুন, খেয়ে বলুন আপনার খুলনার মিষ্টির চেয়ে ভালো কিনা। যদি বলেন না তাহলে কিন্তু বিল আপনাকে দিতে হবে। হাবিবা এক টুকরো মুখে নিয়ে বলে, অনেক মজা। শুধু মজা বললে হবে না, বলতে হবে আমার জীবনে খাওয়া সেরা মিষ্টি। অতটা বাড়িয়ে বলা যাবে না। তাহলে বিলটা? আচ্ছা আচ্ছা বাবা, আপনার কথাই ঠিক। এটা আমার জীবনে খাওয়া সেরা মিষ্টি। এবার খুশি? অনেক খুশি। আপনার মতো কিফটে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া তো আর চারটেখানি কথা নয়। তাদের এই খুনসুটি আর হাসির শব্দে মিষ্টির দোকানের পরিবেশে আরও মিষ্টি হয়ে ওঠে। তাদের অজান্তে এই মিষ্টির স্বাদ আর একে অপরের সঙ্গ তাদের হৃদয়ে এক নতুন সম্পর্কের বীজ বুনে দিচ্ছিল। পরদিন বিকেল। কথা অনুযায়ী জিহান হাবিবাকে নিয়ে এসেছে ভৈরব নদের তীরে।
পরন্ত সূর্যের সোনালি আলো নদীর শান্ত জলে পড়ে চিকচিক করছে, যেন কেউ সোনায় মুড়িয়ে দিয়েছে পুরো নদীটিকে। একটা নৌকার পাটাতনে পা ঝুলিয়ে বসে আছে জিহান আর হাবিবা। মাঝির ভাটিয়ালি গানের সুর হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, যা পরিবেশটাকে আরও মায়াবী করে তুলেছে। কি ম্যাডাম, কেমন লাগছে আপনার যশোর ভ্রমণ? এই ভৈরব কি আপনার রূপসাকে টেকা দিতে পারবে? হাবিবা মুগ্ধ চোখে তাকিয়ে চারদিকে তাকিয়ে বলে, টেক্কা দেওয়ার কথা জানি না, তবে এখানকার শান্ত পরিবেশটা অসাধারণ। মনে হচ্ছে সময় যেন থেমে গেছে। সময়কে তো আমি সেই কখন থেকে থামিয়ে রেখেছি, যখন থেকে আপনি আমার জীবনে এসেছেন। কিন্তু সমস্যা হলো এই শহরের ট্রাফিক জ্যাম আর আপনার ফিরে যাওয়ার ট্রেন আমার কথা শুনে না। জিহানের এমন কথায় হাবিবা তার দিকে তাকায়। ছেলেটার চোখে মুখে দুষ্টুমির পাশাপাশি এক ধরনের গভীর মায়া খেলা করছে, যা হাবিবার হৃদয় ছুঁয়ে যায়। আপনি সব কিছুতে এত নাটক করতে পারেন কিভাবে? নাটক না করলে যে জীবনটা বড্ড ফাঁসি হয়ে যায় হাবিবা। দেখুন, এই যে নদী, আকাশ, এই যে মৃদু বাতাস, সব কিছু তো একটা নাটক করছে। নদীটা শান্ত সাজা নাটক করছে, অথচ এর গভীরে কি প্রচণ্ড স্রোত। আকাশটা নীল হওয়ার নাটক করছে, অথচ মেঘের আড়ালে সে হয়তো ধূসর। আমি না হয় একটু ভালোবাসার নাটক করলাম, তাতে দোষ কি? জিহান কথা বলতে বলতে নদীর জলে হাত ডুবিয়ে দেয়। তারপর হঠাৎ করে এক আজলা জল তুলে হাবিবার মুখে ছিটিয়ে দেয়। হাবিবা চমকে ওঠে, চিৎকার করে বলে, এ কি কি করলেন আপনি? পুরো ভিজে গেলাম তো। এটাকে বলে ভৈরবের আশীর্বাদ। যে একবার এই নদীর জলের স্পর্শ পায় সে নাকি আর যশোরকে বলতে পারে না। আমি তো শুধু নিশ্চিত করলাম আপনি যেন আমাকে আর ওই শহরকে কোনোদিনও বলতে না পারেন। তাই বলে এভাবে দেখুন আমার জামাটার কি অবস্থা হয়েছে। আমি আপনার সাথে আর কথাই বলবো না। হাবিবা মুখ ঘুরিয়ে অন্যদিকে বসে। জিহান মুচকি মুচকি হাসে। সে মাঝিকে ইশারা করতে মাঝি নৌকাটা একটা নিরিবিলি ঘাটের দিকে নিয়ে যায়। জিহান হাবিবার পাশে গিয়ে বসে, নরম স্বরে বলে, রাগ করেছেন? হাবিবা কোনো উত্তর করে না, শুধু গাল ফুলিয়ে বসে থাকে। আচ্ছা সরি, আর এমন হবে না, কান ধরছি। এবার তো কথা বলুন। দেখুন, সূর্যটাও আপনার রাগের কারণে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। আপনি কথা না বললে যে সন্ধ্যা হবে না। হাবিবা আর রাগ ধরে রাখতে না পেরে হেসে ফেলে। আপনি আসলে একটা পাগল। শুধু আপনার জন্য? এই ছোট্ট একটা বাক্যে যেন সবটুকু আবেগ ঢেলে দেয় জিহান। হাবিবা তার চোখের দিকে তাকায়। সে মুহূর্তে তাদের দুজনের চোখে আর কোনো খুনসুটি ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর না বলা ভালোবাসা। জিহান হাবিবার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, হাবিবা, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কী। আমি খুব সাধারণ একটা ছেলে, আমার স্বপ্নগুলোও খুব সাধারণ। কিন্তু সেই সাধারণ স্বপ্নে আমি এখন শুধু আপনাকেই দেখি। আপনি কি আমার এই সাদামাটা স্বপ্নের অংশ হবেন? জিহান এমনভাবে কথাগুলো বলে যা কোনো নাটক বা রসিকতা ছিল না, ছিল তার হৃদয়ের গভীরতম অনুভূতি। হাবিবা কোনো উত্তর দিতে পারে না, সে শুধু জিহানের হাতটা আরও শক্ত করে ধরে। তার এই নীরবতায় যেন ছিল হাজারো শব্দের চেয়েও শক্তিশালী এক সম্মতি। হাবিবা ফিসফিস করে বলে, নৌকাটা কি আর একটু চালানো যায় না? এক্ষুনি ফিরতে ইচ্ছে করছে না। যতক্ষণ আপনি চাইবেন। আজ এই ভৈরব, এই আকাশ, এই নৌকা সব আপনার। আর এই পাগলটা সে তো কবেই আপনার হয়ে গেছে। পরন্ত বিকেলের শেষ আলোয় ভাটিয়ালি গানের সুরের সাথে মিশে জিহান আর হাবিবার ভালোবাসা এক নতুন দিগন্তের দিকে যাত্রা শুরু করে। যে যাত্রার শেষ কোথায় তা তারা কেউ জানতো না, তারা শুধু জানতো এই মুহূর্তটা সত্যি আর এই অনুভূতিগুলো খাঁটি। কয়েকদিন পরের এক বিকেল, যশোর রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে খুলনাগামী ট্রেনটা দাঁড়িয়ে আছে। বিদায়ের সুর যেন বাতাসেও বাজছে। গত কয়েকটা দিন তারা একসাথে পুরো শহর চষে বেরিয়েছে। ভৈরব নদের তীরে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে। এই অল্প সময়ে তারা একে অপরের খুব কাছাকাছি এসে গেছে। জিহান হাবিবার দিকে তাকিয়ে বলে, তাহলে আজকের পুরো যশোরের পর্ব শেষ। খুলনা গিয়েই তো সব ভুলে যাবেন, তাই না? বলবেন যে কে জিহান। চিনতে তো পারলাম না। আপনার কি তাই মনে হয়? আমার কি মনে হয় সেটা তো কোনো বিষয় নয়। আপনার কি মনে হয় সেটাই আসল। আচ্ছা, একটা কাজ করুন, আপনার এই ওড়নাটা আমাকে দিয়ে যান। আমার ওড়না দিয়ে আপনি কি করবেন? স্মৃতি হিসাবে রেখে দেব। যখন আপনার কথা খুব মনে পড়বে তখন এটা ধরে বসে থাকবো।
আর ভাববো আপনি আমার পাশে আছেন। আর যদি আপনি আমাকে ভুলে যান তাহলে এই ওড়নাটা গলায় পেঁচিয়ে আমি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকবো। সবাই ভাববে কোন এক প্রতারক প্রেমিকের জন্য আমি এই হাল করেছি। জিহানের এমন নাটকীয় কিন্তু আবেগ মাখা কথায় হাবিবার চোখ ছলছল করে ওঠে। সে না হেসে পারে না। উফ, আপনাকে নিয়ে আর পারা যায় না, কথায় কথায় শুধু মজা। মজা না করলে যে কষ্টটা আরও বেড়ে যাবে হাবিবা। এই যে আপনি চলে যাচ্ছেন, আমার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কেউ যেন আমার হৃৎপিণ্ড খুলে নিয়ে যাচ্ছে। জিহানের কণ্ঠস্বর হঠাৎই গভীর আর আবেগপ্রবণ হয়ে ওঠে। হাবিবা তার চোখের দিকে তাকিয়ে সে আবেগটা অনুভব করতে পারে। এই প্রথম জিহান তার সবটুকু অনুভূতি প্রকাশ করে ফেলল। আমারও খুব খারাপ লাগছে জিহান, মনে হচ্ছে নিজের খুব আপন কিছু একটা ফেলে রেখে যাচ্ছি। ট্রেন ছাড়ার প্রথম হুইসেল বাজে। বিদায় ঘণ্টা যেন তাদের হৃদয়কেও নাড়িয়ে দিয়ে যায়। জিহান হঠাৎ পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে। এটা আপনার জন্য। এইটা কি? খুলে দেখুন। হাবিবা বাক্সটা খুলতেই দেখে ভেতরে কাঁচের চুড়ির এক জোড়া। সাধারণ নীল রঙের কাঁচের চুড়ি, কিন্তু এই সাধারণ উপহারটাই সেই মুহূর্তে হাবিবার কাছে পৃথিবীর সবচেয়ে দামি কিছু মনে হয়। খুব সাধারণ জিনিস, আপনার হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার খুব ইচ্ছে হলো আপনাকে কিছু একটা দেই। যখন এই ছুরিগুলো পড়বেন তখন এর শব্দ অন্তত একবারের জন্য হলেও আমার কথা মনে পড়বে। হাবিবা আবেগ আপ্লুত হয়েছে। সে কাঁপা কাঁপা হাতে ছুরিগুলো নেয়। তার বলার মতন কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। এটা আমার জীবনের সেরা উপহার জিহান। চূড়ান্ত হুইসেল বেঁচে ওঠে। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করে। হাবিবা দ্রুত ট্রেনে উঠে দরজার কাছে দাঁড়ায়। জিহান ট্রেনের সাথে সাথে হাঁটতে হাঁটতে বলে, খুলনা পৌঁছে কিন্তু ফোন দেবে, না হলে আমি এখনই এই ট্রেনের পেছনে দৌড় শুরু করব। আর হ্যাঁ, ছুরিগুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা, পড়বো। নিজের খেয়াল রেখো। জিহান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ট্রেনটা দৃষ্টির আড়াল হয়ে যায়। তার মনে হচ্ছিল এই কয়েকটা দিনের আনন্দ যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। সেদিনই গভীর রাত। দুই শহরে দুজন মানুষ জেগে আছে। জিহান তার পড়ার ঘরে চেয়ারে বসে আছে, অস্থিরভাবে ফোনের দিকে তাকিয়ে। হাবিবা তার খুলনার বাড়ির বারান্দায় বসে আছে। তার হাতে শোভা পাচ্ছে সেই নীল কাঁচের চুড়ি। অবশেষে জিহানি ফোন করে। কি ব্যাপার ম্যাডাম, খুলনা পৌঁছে কি যশোরের এই গরিব ছেলেটাকে বলে গেলেন নাকি? আমি তো সে কখন থেকে ফোনের দিকে তাকিয়ে আছি, একটা মেসেজও তো দিলেন না। হাবিবা চুরির শব্দ তোলে, হেসে ভৃত। ভুলবো কি করে? আপনার দেওয়া উপহার তো ভুলতে দিচ্ছে না। যখনই হাত নাড়াচ্ছি তখনই টুংটাং শব্দে আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। বাহ, তার মানে আমার প্ল্যান সাকসেসফুল। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো বাড়িতে ঢোকার আগেই চুরিগুলো ভেঙে ফেলবেন। কেন ভাঙবো? আপনার বাবা যদি দেখে ফেলেন, যদি জিজ্ঞেস করেন মা এই সস্তা কাচের চুরি তোকে কে দিয়েছে, তখন কি বলবেন? বলবো আমার এক বন্ধু দিয়েছে যশোর থেকে। শুধু বন্ধু? এই কয়েকদিনে কি আমি শুধু আপনার বন্দী হতে পেরেছি? জিহানের এই সরাসরি প্রশ্নে অনেক গভীরতা লুকিয়ে থাকে। হাবিবা এর উত্তর দিতে পারে না। তাদের সম্পর্কটা যে শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই তা সে নিজেও বুঝতে পারছিল। আজ বাড়িতে আসার পর থেকে মনটা খুব খারাপ, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে আমি যেন অন্য কোথাও থেকে এসেছি। আমারও একই অবস্থা, বইয়ের পাতা উল্টাচ্ছি কিন্তু একটা অক্ষরও মাথায় ঢুকছে না। বারবার শুধু দরা টানা মোড়ে সে বিকেলের কথাটা মনে পড়ছে। একটা বিথু মেয়ে রাস্তা পার হতে পারছিল না। আমি মোটো ভীতু নই। অবশ্যই আপনি বিতু নন, আপনি তো সাহসী। না হলে আমার মতো একটা অজানা ছেলের সাথে এতগুলো দিন ঘুরে বেড়াতেন না। আচ্ছা হাবিব, একটা প্রশ্ন করব? করুন। আবার কি দেখা হবে আমাদের? জিহান এমনভাবে প্রশ্নটা করে যেন এর উত্তরের উপর তার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। হাবিবার বুকের ভেতরটা ধক করে ওঠে। হবে, হতেই হবে। সত্যি? তাহলে আমি এখন থেকেই ক্যালেন্ডারে দাগ দেওয়া শুরু করব। আচ্ছা শোনো, এখন ঘুমিয়ে পড়ো, অনেক জার্নি করেছো। কাল সকালে কিন্তু তোমার চুরির ঠুংঠাং শব্দ আমার ঘুম ভাঙাতে হবে। মানে হলো ঘুম থেকে উঠে আমাকে একটা ফোন দেবে। আমি তোমার চুরির শব্দ শুনে আমার দিনটা শুরু করতে চাই। জিহানের এমন পাগলামি ভরা কিন্তু আবেগ ঘন কথায় হাবিবা নিঃশব্দ হয়ে যায়। সে ফোনটা কানে ধরেই হাসে। আপনি একটা আস্ত পাগল। সে তো আমি প্রথম দিনই বলেছি। আর এই পাগলটা সম্ভবত আপনার প্রেমে পড়ে গেছে হাবিবা। শেষ কথাটা জিহান এমনভাবে বলে যা হাবিবার হৃদয়ের গভীরতম স্থানে গিয়ে আঘাত করে। সে কোনো উত্তর দিতে পারে না, শুধু ফোনটা বুকে চেপে ধরে।
তার নীল ছুরির শব্দ যেন রাতের নিস্তব্ধতায় ভালোবাসার এক নতুন সুর তৈরি করে, যে সুরের নাম অপেক্ষা। যশোর থেকে খুলনা দূরত্বটা বাসে কয়েক ঘন্টার, কিন্তু মনের টানে সেই দূরত্ব যেন কয়েক আলোক বর্ষের সমান। জিহান প্রায় মাসখানেক পর আবার হাবিবার সাথে দেখা করতে এসেছে। এবার তার ঠিকানা খুলনা শহর। রূপসা নদীর বুকে একটা ভাড়া করা নৌকায় তারা দুজন। পরন্ত বিকেলের সূর্যটা নদীর জলে তার শেষ আভা ছড়িয়ে দিচ্ছে। তুমি সত্যি সত্যি আমার জন্য এত দূর থেকে চলে এসেছো? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। কাল রাতে যখন ফোন করে বললে কাল আসছি, আমি তো ভেবেছিলাম তুমি আবার আমার সাথে মজা করছো। মজা করার জন্য জীবন বাজি রাখতে পারি, কিন্তু তোমার সাথে দেখা করার সুযোগটা ছাড়তে পারি না। তাছাড়া একজন কথা দিয়ে কথা রাখেনি, তাই বাধ্য হয়েই আসতে হলো। কে কথা রাখেনি? কেন? আপনি তো বলেছিলেন যশোরে আসবেন, কই এলেন তো না পরে, তাই আমিই চলে এলাম আপনার শহরে। আপনার উপর তো আর ভরসা করা যায় না। চেষ্টা তো করেছিলাম, কিন্তু বাবার জন্য পারিনি। উনি কিছুতেই একা ছাড়তে রাজি নন। কিন্তু তুমি আসবে এটা একবার জানালে পারতে। তাহলে তো আর সারপ্রাইজ থাকতো না। তোমার এই অবাক হওয়া মুখটা দেখার জন্যই তো এত কষ্ট করে আসা। এই মুখটা দেখলেই আমার সব পথের ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় এই মুখটার জন্য আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারি। হাবিবা। জিহানের আবেগমাখা কথায় হাবিবা লজ্জা পায়। সে নদীর জলের দিকে তাকিয়ে থাকে, যেখানে অস্তগামী সূর্যের প্রতিচ্ছবি কাঁপছে। খুলনা তোমার কেমন লাগছে? যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ পৃথিবীর সব কিছু আমার কাছে সুন্দর লাগে। তবে সত্যি বলতে তোমার শহরটা অনেক গোছানো, শান্ত। যশোরের মতো অতটা কোলাহল নেই, কিন্তু একটা জিনিসের খুব অভাব। কিসের অভাব? জামতলার মিষ্টি। এখানকার মিষ্টিগুলো কেমন যেন ভানছে। নাকি তোমার সঙ্গ পাওয়ার পর আমার কাছে আর কোনো কিছু মিষ্টি লাগছে না, কে জানে। তার মানে আমাদের খুলনার কোনো কিছুই তোমার ভালো লাগেনি? জিহান হাবিবার হাতটা আলতো করে ধরে বলে, সবচেয়ে ভালো লাগার জিনিসটা তো আমার পাশে বসে আছে, আর কিসের দরকার। এই যে তোমার হাতটা ধরে আছি, মনে হচ্ছে পুরো খুলনা শহরটাই আমার হয়ে গেছে। হাবিবা আর কিছু বলে না। সে জিহানের কাঁধে মাথা রাখে। নৌকাটা ধীরে ধীরে নদীর বুকে ভেসে চলেছে, আর তার সাথে ভেসে চলেছে দুটো মানুষের বলা না বলা হাজার অনুভূতি। জানো জিহান, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো, আমার পৃথিবী যেন বদলে গেছে। এখন আর কিছুই আগের মতো লাগে না। আমারও তাই। আগে শুধু ভাবতাম একটা চাকরি নেব, সংসারের দায়িত্ব নেব, কিন্তু এখন এখন আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দুতে শুধু তুমি। আমি একটা ঘর বাঁধতে চাই হাবিবা, ছোট্ট একটা ঘর, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আমাদের একটা ছোট্ট বারান্দা থাকবে, যেখানে আমরা একসাথে বসে চা খাবো আর ভোরের সূর্যটা দেখবো। হাবিবা চোখ বন্ধ করে স্বপ্ন জড়ানো কণ্ঠে বলে, আর সেই বারান্দায় একটা দোলনা থাকবে, আর অনেকগুলো ফুলের গাছ থাকবে, তাই না? একদম। আর আমাদের সেই ছোট্ট ঘরে কোনো দুঃখ থাকবে না, শুধু ভালোবাসা থাকবে, অনেক অনেক ভালোবাসা। তারা দুজনেই ভবিষ্যতের রঙিন স্বপ্নে হারিয়ে যায়। মাঝি দূর থেকে তাদের দিকে তাকিয়ে হাসে। ভালোবাসা যে কত সুন্দর তা হয়তো ওই পরন্ত বিকেলে সে আবার উপলব্ধি করে। সন্ধ্যার পর জিহান আর হাবিবা খুলনার একটা অভিজাত রেস্টুরেন্টে বসে আছে। হালকা যন্ত্রসঙ্গীতের সুর, মোমের নরম আলো আর কাঁচের গ্লাসের টুংটাং শব্দ পরিবেশটাকে আরও রোমান্টিক করে তুলেছে। জিহান আজ হাবিবার জন্য তার প্রিয় সাদা শার্টটা পরে এসেছে। কি ব্যাপার, সে কখন থেকে দেখছি তুমি শুধু আমার দিকে তাকিয়ে আছো, কিছু বলবে? তোমাকে দেখছি, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। যখন তুমি কথা বলো, যখন তুমি হাসো, সব কিছু মনে হয় আল্লাহ যেন অনেক যত্ন করে তোমাকে বানিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, আমি তো আয়নার সামনে দাঁড়ালে নিজের মধ্যে এমন কিছু খুঁজে পাই না। আমার তো মনে হয় তোমার চোখে পাওয়ারফুল চশমা লাগানো আছে, তাই সব কিছুতে সুন্দর দেখো। না, আমার চোখে কোনো চশমা নেই, যা দেখছি সত্যিটাই বলছি। তুমি খুব ভালো জিহান। ওয়েটার এসে খাবার সার্ভ করে যায়, কিন্তু খাবারের দিকে তাদের কারোরই তেমন মনোযোগ নেই। তাদের দুজনের পৃথিবী তখন একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। জিহান হঠাৎ করেই প্রসঙ্গ পাল্টে বলে, হাবিবা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হাবিবা জিহানের গলার স্বরের গভীরতা অনুভব করে। বলো। আমি জানি আমি খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার স্বপ্নগুলো খুব ছোট। তোমার মতো রাজকন্যার যোগ্য আমি হয়তো নই। তোমার বাবা, তিনি হয়তো কোনোদিনও আমাকে মেনে নেবে না। আমার পথটা হয়তো অনেক কঠিন হবে। জিহানের কথায় হাবিবার মুখটা মলিন হয়ে যায়।
সে জানে জিহান যা বলছে তা কতটা বাস্তব। কিন্তু একটা জিনিস আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, আমার কাছে হয়তো অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি নেই, কিন্তু আমার একটা হৃদয় আছে যেখানে শুধু তোমারই বাস। আমি তোমাকে পৃথিবীর সব সুখ হয়তো এনে দিতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আমার ভালোবাসার ছায়ায় তোমাকে কোনোদিনও দুঃখের আঁচ লাগতে দেব না। জিহান টেবিলের উপর থেকে হাবিবার হাতটা নিজের হাতে তুলে নেয়। তার চোখে মুখে ফুটে ওঠে আকুতি আর ভালোবাসা। আমি তোমাকে আমার জীবনের অংশ করতে চাই হাবিবা, শুধু প্রেমিকা হিসাবে নয়, আমার স্ত্রী হিসাবে, আমার সন্তানের মা হিসাবে, আমার সারা জীবনের সঙ্গী হিসাবে। তুমি কি আমার হবে? এই সাধারণ ছেলেটার হাত ধরে বাকি জীবনটা একসাথে চলার সাহস কি তোমার আছে? হাবিবার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে, তবে এই জল দুঃখের নয়, পরম আনন্দের। সে কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ে। আমি তো তোমারই জিহান। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, হয়তো সেদিনই তোমার হয়ে গিয়েছিলাম। আমার কোনো রাজপুত্র চাই না, আমার শুধু তোমাকেই চাই। তোমার এই ছোট্ট ঘরটা আমার কাছে রাজপ্রাসাদের চেয়েও অনেক বেশি দামি হবে। আলহামদুলিল্লাহ, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হাবিবা। তুমি বাসে থাকলে আমি যে কোনো জ্বরের মোকাবিলা করতে পারবো। রেস্টুরেন্টের হালকা আলোয় মোমের শিখার সামনে বসে দুটো মানুষ তাদের জীবনটাকে এক সুতোয় বাঁধার শপথ নেয়। তারা জানে তাদের সামনের পথ ফুলে ঢাকা নয়, কিন্তু তারা এও জানে একসাথে থাকলে কোনো কাঁটাই তাদের চলার পথকে আটকাতে পারবে না। গভীর রাত, জিহান খুলনার এক হোটেলে আছে আর হাবিবা তার নিজের ঘরের বিছানায়, কিন্তু ভিডিও কলের মাধ্যমে তারা যেন একে অপরের পাশেই বসে আছে। কি করছো? ছাদ দেখছি। হোটেলের ঘরে বসে চাঁদ দেখছো? কিভাবে? আমার ফোনের স্ক্রিনে আমার ছাদ তো আমার সাথেই কথা বলছে। আকাশের চাঁদের দিকে তাকানোর আমার আর দরকার কি? জিহানের এমন কথায় হাবিবার লজ্জা পেয়ে হাসে, কিন্তু তার হাসির আড়ালে একটা চিন্তার ছাপ স্পষ্ট। কি হয়েছে তোমার? তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? সব কিছু ঠিক আছে তো? জানি না জিহাদ, আমার খুব ভয় করে বাবা যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়, যদি উনি তোমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে। তুমি তো বাবাকে চেনো না, উনি খুব জেদি। আমি তোমার বাবাকে ভয় পাই না হাবিবা, আমি ভয় পাই শুধু তোমাকে হারানোর। তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরে রাখো, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। আমি তোমার হাত কোনোদিনও ছাড়বো না, কিন্তু আমি আমার বাবা মাকেও কষ্ট দিতে চাই না। তারা আমাকে অনেক ভালোবাসে। আমি জানি আমরা তাদের কষ্ট দেব না, আমরা তাদের বোঝানোর চেষ্টা করব। আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো, তাকে বলবো আমি তার মেয়েকে কতটা ভালোবাসি। আমি তাকে বিশ্বাস করাবো তার মেয়ে আমার কাছে রাজরানীর মতোই থাকবে। যদি উনি না বুঝেন? তাহলে তাহলে আমরা অপেক্ষা করব। ভালোবাসা ভালোবাসা তো ধৈর্যেরই আরেক নাম, তাই না? আমরা অপেক্ষা করব যতক্ষণ না তিনি আমাদের ভালোবাসার গভীরতা বুঝতে পারেন। ভয় পেও না হাবিবা, ভালোবাসা থাকলে কোনোই বাধা নয়, আমরা সব সামলে নেব। জিহান এমনভাবে কথাগুলো বলে যা হাবিবার মনের সব ভয়কে এক নিমিষে দূর করে দেয়। সে জানে জিহান যা বলে তা করে দেখানোর সাহস তার আছে। তোমাকে বিশ্বাস করলে আমার সব ভয় দূর হয়ে যায়। মনে হয় তুমি থাকলে কোনো বিপদই আমাকে ছুঁতে পারবে না। পারবে না, কোনো দিনও পারবে না। আচ্ছা এখন ঘুমাও, কাল সকালে তো আবার দেখা হবে। কাল তোমাকে আমি তোমার প্রিয় ফুচকা খাওয়াতে নিয়ে যাব, তারপর না হয় তোমার বাবার ভয়ে একসাথে কাঁপা যাবে। পাগল একটা। শুভরাত্রি আমার ছাদের দেশের রাজকন্যা। শুভরাত্রি। ফোনটা কেটে গেলেও তাদের দুজনের চোখে ঘুম আসে না। তার ভবিষ্যতের স্বপ্ন আর বাস্তবতার ভয়কে পাশাপাশি রেখে নতুন একটা দিনের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে জিহানের খুলনা থাকার কয়েকটা দিন শেষ হয়ে যায়। আজ তার যশোর ফিরে যাওয়ার পালা। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সে দাঁড়িয়ে আছে। হাবিবা তাকে বিদায় জানাতে এসেছে, তার চোখ দুটো ছলছল করছে। এই আবার কান্না শুরু করলে? আমি কি যুদ্ধে যাচ্ছি নাকি? কয়েকটা দিন পরেই তো আবার চলে আসবো। জানি, কিন্তু তুমি চলে গেলে আমার একটুও ভালো লাগে না। মনে হয় পুরো শহরটা ফাঁকা হয়ে গেছে। আমারও তো একই অবস্থা হয়, কিন্তু যেতে তো হবে, তাই না? আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমার বাবার সামনে গিয়ে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করতে হবে। বাসের কন্ডাক্টর যাত্রীদের বাসে ওঠার জন্য ডাকছে। তাদের বিদায়ের সময় প্রায় ঘনিয়ে এসেছে। হাবিবা জিহানের হাতে একটা ছোট্ট বক্স দিয়ে বলে, এটা তোমার জন্য। কি? হ্যাঁ, একটা ঘড়ি, যাতে সময়ের সাথে সাথে তুমি আমাকে ভুলে না যাও। আমি তোমাকে ভুলবো? এটা ভাবলে কি করে? আমার হৃৎপিণ্ডের প্রত্যেকটা স্পন্দন তো শুধু তোমারই নাম নেয়।
তারপরে তোমার এই উপহারটা আমার কাছে সারা জীবন অমূল্য হয়ে থাকবে। জিহান বাসে উঠে জানলার পাশের সিটে বসে। হাবিবা জানলার বাইরেই দাঁড়িয়ে আছে। তাদের দুজনের চোখেই জল। নিজের যত্ন নিও, আর বেশি চিন্তা করো না। আমি খুব তাড়াতাড়ি আবার আসবো। তোমার অপেক্ষায় থাকবো। আর শোনো, তোমার বাবার সাথে আমি কথা বলবো, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করে। হাবিবা বাসের সাথে সাথে কিছুটা পথ হেঁটে যায়। জিহান হাত নেড়ে তাকে বিদায় জানায়। যতক্ষণ পর্যন্ত হাবিবাকে দেখা যায় সে তাকিয়ে থাকে। তারপর বাসটা যখন টার্মিনাল ছেড়ে প্রধান রাস্তায় উঠে আসে, তখন সে চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দেয়। তার হাতে ধরা হাবিবার দেওয়া ঘড়ির বাক্সটা, আর হৃদয়ে তার ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা। খুলনা শহরের সবচেয়ে অভিজাত এলাকা। বিশাল লোহার গেট পার হয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে সবুজ লন আর ফুলের বাগান। বাড়ির স্থাপত্যশৈলী দেখে বোঝা যায় এর মালিকের রুচি এবং আর্থিক ক্ষমতা। এটা হাবিবার বাবার বাড়ি। ড্রয়িং রুমে দামি সোফায় বসে আছেন তিনি, মুস্তফা চৌধুরী, শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তার মুখে মেঘের ঘনঘটা, হাতে হাবিবার ফোন, যেখানে জিহান আর হাবিবার মেসেজগুলো জলজল করছে। মুস্তফা চৌধুরী চিৎকার করে বলেন, হাবিবা, হাবিবা, নিচে এসো। তার চিৎকারে পুরো বাড়িটা যেন কেঁপে ওঠে। কিছুক্ষণ পর ভয়ে ভয়ে হাবিবা নিচে নেমে আসে। তার পেছনে আসেন তার মা মিসেস পারভিন। জি বাবা। মুস্তফা চৌধুরী ফোনটা হাবিবার মুখের সামনে ধরে বলেন, কে এই ছেলে? কোন সাহসে সে আমার মেয়ের সাথে এত দূর এগোয়? কিসের সম্পর্ক তোমাদের? হাবিবা ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে পাথর হয়েছে। তার আর জিহানের ব্যক্তিগত কথোপকথনগুলো তার বাবার হাতে। এটা সে কল্পনাও করতে পারেনি। বাবা, আমি। পারভিন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাই বলে, আহ, তুমি এভাবে চিৎকার করছো কেন? ও তো বাচ্চা মেয়ে, হয়তো কোনো ভুল। মুস্তফা চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে ধমকে ওঠেন, চুপ করো তুমি। তোমার লাইফেই ওর সাহস এত বেড়েছে। আমি জানতে যাই কে এই জেহাদ, কি করে সে, তার বাবা কি করে, কোন বংশের ছেলে সে? হাবিবা চোখের জল সামলে কিছুটা সাহস সঞ্চয় করে বলে, ওর নাম জিহান, যশোরে থাকে, একটা সাধারণ পরিবারের ছেলে। আমি আমি ওকে ভালোবাসি বাবা। ভালোবাসো? ভালোবাসো মানে কি তুমি তা জানো? স্টেটাস, যোগ্যতা, বংশ মর্যাদা এসব ছাড়া ভালোবাসা হয় না। ওটা আবেগ। নিছকি ছেলে মানুষই একটা পথের ফকিরের সাথে আমার মেয়ে হয়ে সম্পর্ক করার স্বপ্ন দেখো কি করে? বাবা প্লিজ এমন করে বলো না, ও খুব ভালো ছেলে। ভালো? ভালো মন্দের সংজ্ঞা আমি তোমার চেয়ে ভালো বুঝি। আমি এখনই ওকে ফোন করছি। আমি দেখব তার কত বড় সাহস। মুস্তফা চৌধুরীর সাথে সাথে জিহানকে ফোন করেন। স্পিকার অন করে দেন যাতে হাবিবা আর তার মা সবটা শুনতে পায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিবার বাবা, মোস্তফা চৌধুরী বলছে। ফোনের ওপাশে জিহান এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। সে হয়তো এমন একটা ফোনের জন্য প্রস্তুত ছিল না। জিহান নিজেকে সামলে নিয়ে বলে, জি আঙ্কেল, বলুন। শোনো ছেলে, ভদ্রতা আমার ধাতে নেই, তাই সরাসরি বলছি। আমার মেয়ের জীবন থেকে যদি তুমি সরে না যাও, তাহলে তোমার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। যশোর শহরটা কত বড় আমি দেখতে চাই। আমি হাবিবাকে ভালোবাসি আঙ্কেল, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। ভালোবাসা? তোমার যোগ্যতা আছে আমার মেয়ের পাশে দাঁড়ানোর? কি আছে তোমার? একটা সাধারণ চাকরি নাকি বাপের জমিদারি? আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। ওর একটা দিনের হাত খরচ তোমার 1 মাসের বেতনের সমান। ওই জীবন তুমি ওকে দিতে পারবে? আমি ওকে হয়তো আপনার মতো বিলাসবহুল জীবন দিতে পারবো না, কিন্তু আমি ওকে সম্মান, ভালোবাসা আর অনেক সুখ দিতে পারবো। টাকার চেয়েও এগুলোর দাম অনেক বেশি। সুখ, ভালোবাসা, এই ডায়লগগুলো সিনেমায় ভালো লাগে, বাস্তবে নয়। আমি শেষবারের মতো বলছি, আমার মেয়ের ছয়াও আর মারাবে না, না হলে খুব খারাপ হবে। মুস্তফা চৌধুরী আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেন। হাবিবা কান্নায় ভেঙে পড়ে। মুস্তফা চৌধুরী হাবিবার দিকে তাকিয়ে বলেন, আর তুমি তোমার ঘর থেকে 1 পাও বের হবে না। তোমার ফোন, ল্যাপটপ সব কিছু আমার কাছে থাকবে। দেখি তুমি কি করে ওর সাথে যোগাযোগ করো। কয়েকদিন পর জিহানকে খুলনা আসতে বলা হয়েছে মুস্তফা চৌধুরীর অফিস থেকে।
খুলনা শহরের কেন্দ্রে একটা বহুতল ভবনের টপ ফ্লোরে তার আলিশান অফিস। জিহান সেখানে অপরাধীর মতন দাঁড়িয়ে আছে মোস্তফা চৌধুরীর সামনে। তিনি সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন, তাহলে তুমি সেই জিহাদ? সাহসের তো তারিফ করতে হয়। আমার মুখের উপর কথা বলার পর আবার আমারই অফিসে এসে হাজির হয়েছ। আপনি আসতে বলেছেন তাই এসেছি। এসে ভালো করেছ। তোমার সাথে আমার কিছু বোঝাপড়া করার ছিল। তুমি বলেছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে সুখী রাখতে পারবে, তাই না? জি। কিসের ভিত্তিতে? তোমার কি যোগ্যতা আছে? একটা মাস্টার্স পাশ করা বেকার ছেলে যার ভবিষ্যৎ বলতে শুধুই অনিশ্চয়তা, তুমি আমার মেয়ের জামাই হবে? এই স্বপ্ন তুমি কোন সাহসে দেখো? ভালোবাসা কোনো অর্থ বা স্ট্যাটাস দেখে হয় না আঙ্কেল। আপনার মেয়ে আমাকে ভালোবাসে, এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা। মোস্তফা চৌধুরী টেবিলে ড্রয়ার খুলে একটা চেক বই বের করেন। এইসব আবেগী কথা ছাড়ো, কাজের কথায় আসি। আমি তোমার ভালোবাসার একটা দাম দিতে চাই। তিনি একটা ব্ল্যাঙ্ক চেক জিহানের দিকে এগিয়ে দেন। এইখানে তোমার পছন্দের অ্যামাউন্ট বসিয়ে নাও। 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যা চাও তাই পাবে। শুধু একটাই শর্ত, আমার মেয়ের জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। জিহান স্তব্ধ হয়ে চেকটার দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল কেউ যেন তার গালে সজোরে একটা চড় বেড়েছে। তার আত্মসম্মানে, তার ভালোবাসায় এর চেয়ে বড় অপমান আর কিছুই হতে পারে না। জিহান চেকটা হাতে নিয়ে মোস্তফা চৌধুরীর চোখের দিকে তাকিয়ে বলে, আপনি ভালোবাসা বেচাকেনার জিনিস মনে করতে পারেন, আমি করি না। জিহান চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে মোস্তফা চৌধুরীর মুখের উপর ছুঁড়ে মারে। আমার ভালোবাসার দাম দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মিস্টার চৌধুরী। আমি আজ এখানে এসেছিলাম আপনার সাথে কথা বলতে, আপনার মেয়েকে আমি কতটা ভালোবাসি তা বোঝাতে। কিন্তু এখন বুঝতে পারছি, যার কাছে টাকার চেয়ে বড় কিছু নেই তাকে ভালোবাসা বোঝানো আর পাথরের বুকে ফুল ফুটানোর চেষ্টা করা একই জিনিস। ঠিক সেই মুহূর্তে মোস্তফা চৌধুরী তার ড্রয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে জিহানের দিকে ছুঁড়ে দেন। আগামী শুক্রবার হাবিবার বিয়ে আমার বিজনেস পার্টনার রফিক সাহেবের ছেলের সাথে। এই নিমন্ত্রণ কার্ডটা তোমার জন্য। এসে দেখে যেও যোগ্যতা আর অযোগ্যতার তফাৎটা কোথায়। জিহান কার্ডটার দিকে তাকিয়ে অপমানে আর কষ্টে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আপনি ক্ষমতার জুড়ে হয়তো আমার ভালোবাসাকে অপমান করতে পারেন, কিন্তু মুছে ফেলতে পারবেন না। জিহান আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। সে হনহন করে অফিস থেকে বেরিয়ে যায়। মোস্তফা চৌধুরী তার যাবার পথের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসেন। তিনি জানেন এই আঘাতের পর ছেলেটা আর ফিরে আসার সাহস করবে না। আসলে মোস্তফা চৌধুরী জিহানকে এখানে ডেকে এই অফার করার কারণ হলো এই 2 দিনে হাবিবার পাগলামো দেখেছেন, তাই এই পদ্ধতি অবলম্বন করলেন। কিন্তু ওনার পরিকল্পনার উল্টোটা হয়েছে। হাবিবার ঘরটা এখন তার জন্য একটা জেলখানা। ঘরের বাইরে সার্বক্ষণিক পাহারাদার, তার ফোন, ল্যাপটপ সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। সে জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকে। তার চোখ দুটো সারাক্ষণ কাদায় লাল হয়ে আছে। হাবিবা জানলার গ্রিল ধরে বলে, কেন বাবা এমন করছে মা? আমি কি তার মেয়ে নই? আমার কি কোনো ইচ্ছে থাকতে নেই? হাবিবার মা পারভিন দরজার বাইরে থেকে অসহায়ভাবে বলে, তোর বাবা যা করছেন তোর ভালোর জন্যই করছেন মা। উনি চান তুই যেন সুখে থাকিস। সুখে? এইটাকে সুখ বলে মা? আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হচ্ছে আমি যেন এই ঘরের ভিতরে মরে যাচ্ছি। এটা ভালো থাকা নয় মা, এটা বেঁচে মরে থাকা। একটু বোঝার চেষ্টা কর মা। রফিকের ছেলে আহনা বিদেশে পড়াশোনা করেছে, দেখতেও সুন্দর, অনেক বড় ব্যবসা ওদের। তুই ওখানে গেলে রাজরানীর মতো থাকবি। আমার রাজরানী হওয়ার শখ নেই মা। আমি সাধারণ একজন মানুষ হয়ে থাকতে চাই, আমার ভালোবাসার মানুষের সাথে। তোমরা কি একবারও আমার কথা ভাববে না? তোর বাবা একবার যেটা সিদ্ধান্ত নেন সেটা থেকে তাকে কেউ সরাতে পারে না। তুই শুধু শুধু জেদ করছিস। এটা জেদ নয় মা, এটা আমার জীবন। আমি জিহানকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। হাবিবা কান্নায় ভেঙে পড়ে। তার মা দরজার বাইরে দাঁড়িয়ে অসহায়ভাবে চোখের জল ফেলেন। তিনিও জানেন তার স্বামী কতটা একগুঁয়ে। তার কিছুই করার নেই। হাবিবা ফিসফিস করে বলে, জিহান, তুমি কোথায়? তুমি কি জানো আমার সাথে কি হচ্ছে? প্লিজ
আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। গভীর রাত, পুরো চৌধুরী বাড়ি যখন ঘুমের রাজ্যে তলিয়ে গেছে, তখন হাবিবা নিঃশব্দে তার ঘর থেকে বেরিয়ে আসে। তার লক্ষ্য বাড়ির নিচতলার স্টাডি রুমে থাকা ল্যান্ডলাইন ফোনটা। কয়েকদিন ধরে সে সুযোগ খুঁজছিল, আজ অবশেষে সে সুযোগ পেয়েছে। সে কাঁপা কাঁপা হাতে জিহানের নম্বরে ডায়াল করে। প্রতিটি রিং তার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিচ্ছে। যদি জিহান ফোন না ধরে, যদি সেতক্ষণে তাকে ভুল বুঝে থাকে। জিহান ঘুম জড়ানো কণ্ঠে ফোন ধরে। হ্যালো। জিহান, আমি হাবিবা। হাবিবার কণ্ঠস্বর শুনেই জিহানের সব ঘুম উড়ে যায়। সে ধর্মার করে বিছানায় উঠে বসে। হাবিবা, তুমি তুমি ঠিক আছো? তোমার ফোন বন্ধ কেন? আমি কত চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার। বাবা বাবা আমার ফোন নিয়ে নিয়েছে, আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। জিহান, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আগামী শুক্রবার রফিক আঙ্কেলের ছেলে আহনাফের সাথে। আমি মরে যাব জিহান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি সব জানি। তোমার বাবা আমাকে তার অফিসে ডেকে পাঠিয়েছিলেন, আমাকে বিয়ের কার্ডটাও দিয়েছেন। কি? বাবা তোমাকে এত অপমান করেছে? আমি আমি তোমাকে আর কোনো বিপদে ফেলতে চাই না জিহান, কিন্তু আমি আর পারছি না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমি তোমার সাথে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকতে রাজি আছি। ফোনের ওপাশে জিহান কিছুক্ষণ চুপ করে থাকে। তার এই নীরবতা হাবিবার ভয়কে আরো বাড়িয়ে দেয়। কি হলো জিহান, তুমি কি আমার উপরে রাগ করেছো? তুমি কি ভয় পেয়েছো? মরতে তোমাকে হবে না হাবিবা। আমি তোমাকে মরার জন্য ভালোবাসিনি, আর ভয়, আমি তোমাকে হারানোর ভয় ছাড়া আর কোনো কিছু ভয় পাই না। তাহলে তাহলে তুমি আসবে? শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো, কান্নাকাটি একদম করবে না, শক্ত থাকো। তোমার চোখের জল তোমাকে দুর্বল করে দেবে। আমি আসবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বিয়ের দিন পর্যন্ত তোমাকে স্বাভাবিক থাকার অভিনয় করতে হবে। এমন ভাব করবে যেন তুমি সব কিছু মেনে নিয়েছো, যাতে তোমার উপর থেকে সবার সন্দেহ চলে যায়। বাকিটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু তুমি কি করবে? সেটা সময় হলেই দেখতে পারবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি। হাবিবা, শুক্রবার দিন তুমি আহনাফের নয়, জিহানের বউ হবে। তৈরি দেখো। জিহানের কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস ছিল যা হাবিবার মনের সব ভয়কে এক মুহূর্তে সাহসে পরিণত করে। সে জানে জিহান যদি কথা দেয় তাহলে সে তার জীবনের বাজি রেখে হলেও সেই কথা রাখবে। আমি তোমার জন্য অপেক্ষা করব জিহান। আমি আসছি হাবিবা, খুব তাড়াতাড়ি আসছি। ফোনটা রেখে হাবিবা নিঃশব্দে তার ঘরে ফিরে আসে। তার চোখে এখন আর জল নেই, আছে এক নতুন স্বপ্ন আর জিহানের উপর অগাধ বিশ্বাস। সে জানে তার ভালোবাসার অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেছে। শুক্রবার, খুলনা শহরের সবচেয়ে অভিজাত কমিউনিটি সেন্টার রজনীগন্ধা। গেট থেকে শুরু করে ভেতরের প্রতিটি কোণা ফুলে আর মরিচ বাতিতে এমনভাবে সাজানো হয়েছে যেন আজ এখানে কোনো রাজকন্যার বিয়ে। বাইরে দামি গাড়ির সারি, সানাইয়ের সুর আর মানুষের আনন্দ কোলাহল সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। মোস্তফা চৌধুরী তার একমাত্র মেয়ের বিয়েতে বিন্দুমাত্র কমতি রাখেননি, কারণ এই বিয়েটা শুধু তার মেয়ের নয়, তার সম্মান আর আভিজাত্যেরও এক বিশাল প্রদর্শনী। ভেতরের একটা সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে এক বিশাল আয়নার সামনে পাথরের মূর্তির মতন বসে আছে হাবিবা। দেশের নামকরা ডিজাইনারের তৈরি টকটকে লাল লেহেঙ্গা, গলায় ভারী কুন্তনের হার, কানে ঝুমকো, হাতে সোনার চুড়ি, তার সর্বাঙ্গে যেন ঠিকরে পড়ছে আভিজাত্য। পার্লারের মেয়েরা তাকে নিখুঁতভাবে সাজিয়ে দিয়ে গেছে, কিন্তু তার ফ্যাকাশে মুখ আর শূন্য দৃষ্টি কোনো দামি প্রসাধনী দিয়ে ঢাকা সম্ভব হচ্ছিল না। তার এক খালা সেলফি তুলতে তুলতে বলেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমাদের হাবিবাকে, একদম যেন বলিউড সিনেমার হিরোইন। আহনাফ তো আজ আমার মেয়েটাকে দেখে চোখে ফেরাতে পারবে না। আরেক আত্মীয় চাচি পান চিবোতে চিবোতে বলেন, ঠিক বলেছেন আপা, রাজ যৌতুক যাকে বলে। মুস্তফা ভাই মেয়ের জন্য হীরা খুঁজে বের করেছেন, এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। হাবিবার এক কাজিন বলেন, আপু তোর লেহেঙ্গাটা কি সুন্দর, কত দিয়ে নিলি রে? আহনাফ ভাই গিফট করেছে বুঝি? আত্মীয় স্বজনদের এই অর্থহীন প্রশংসা আর প্রশ্নগুলো হাবিবার কানে ঢুকছিল, কিন্তু তার মস্তিষ্ক যেন কোনো কিছু প্রক্রিয়াজাত করতে পারছিল না। সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল, কিন্তু এই সাজানো পুতুলটাকে সে চিনতে পারছিল না। হাবিবা মনে মনে বলে,
পরি, সুন্দর। এই সাজ, এই আয়োজন, সব কিছু আমার কাছে মৃত্যুর পোশাকের মতো লাগছে। এই লেহেঙ্গাটা যেন আমার কাফনের কাপড়। সবাই আমার বাইরের সাজটা দেখছে, কিন্তু আমার ভেতরটা যে প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই খবর কেউ রাখছে? তোমরা দেখছো আমার গহনা, আমার পোশাক, কিন্তু আমার চোখের জলটা কি দেখতে পাচ্ছ না? হাবিবার মা কাছে এসে মেয়ের চিবুকে হাত রেখে বলেন, কিরে মা, এভাবে চুপ করে বসে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি টেনশন হচ্ছে? হাবিবা মায়ের দিকে তাকিয়ে জোর করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, না মা, ঠিক আছে। হ্যাঁ, তো মানুষ, এত আয়োজন, তাই হয়তো একটু নার্ভাস লাগছে। নতুন জীবনে যাচ্ছিস, একটু টেনশন তো হবেই। দেখিস সব ঠিক হয়ে যাবে। আহনাফ খুব ভালো ছেলে, ওর বাবা মাও খুব ভালো মানুষ, তোকে অনেক সুখে রাখবে ওরা। হাবিবা মনে মনে বলে, সুখ, যার কাছে আমার মনের কোনো দাম নেই, তার সাথে আমি কিভাবে সুখে থাকবো মা? তোমরা একবারও আমার কথা ভাবলে না, একবারও না। বাবা তার সম্মান আর ব্যবসার জন্য আমাকে বলে দিয়ে দিল, আর তুমি সব দেখলে। গত কয়েকদিন হাবিবা জিহানের কথা মতোই এক কঠিন অভিনয় করে গেছে। সেমন ভাব দেখিয়েছে যেন সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। তার এই পরিবর্তনে মোস্তফা চৌধুরী খুব খুশি হয়েছিলেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে অবশেষে বাস্তবতাকে মেনে নিয়েছে এবং তার জেদ ভেঙে গেছে। এই সুযোগেই হাবিবার উপর থেকে কড়া নজরদারি কিছুটা শিথিল হয়েছিল, যা ছিল তাদের পরিকল্পনারই মূল অংশ। আগের রাতের ফোন কল। হাবিবা আর জিহান কথা বলছে। হাবিবা, সব ঠিক আছে তো? ওরা কিছু সন্দেহ করেনি তো? তোমার গলা এমন কাঁপছে কেন? হাবিবা ফিসফিস করে বাথরুমের দরজা আটকে বলে, না, সবাই ভাবছে আমি বিয়েতে রাজি। বাবা তো খুব খুশি, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে জিহান। আমার মনে হচ্ছে আমি কোনো খাঁচায় বন্দি পশু। কাল কি হবে যদি আমি ধরা পড়ে যাই, যদি তুমি আসতে না পারো? শান্ত হও হাবিবা, প্লিজ কান্না করো না। তোমার সাহসী আমার শক্তি। আমি আসবই। শোনো, আমি যা বলছি আবার মন দিয়ে শোনো। কাল যখন বরযাত্রী এসে পড়বে, যখন সবাই হইচই ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় তুমি পেছনের বাগান বাড়ির দিকে সার্ভিস গেটটা দিয়ে বেরিয়ে আসবে। রাত ঠিক 8টা, 1 মিনিটও দেরি করবে না। ওই গেটটা সাধারণ বন্ধ থাকে, কিন্তু আমি দারোয়ানকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করেছি। সে ঠিক 8টায় গেটটা 5 মিনিটের জন্য খুলবে। যদি সে ধোকা দেয়? দেবে না। তার ছেলের চিকিৎসার জন্য টাকার দরকার। সে টাকার জন্য সব কিছু করতে পারে। আমি ওখানে একটা সিএনজি নিয়ে অপেক্ষা করবো, অটোরিকশা নয়। সিএনজি দ্রুত চলতে পারবে। তুমি শুধু সাহস করে বেরিয়ে আসবে, বাকিটা আমার দায়িত্ব। আমি পারবো তো জিহান? তোমাকে পারতেই হবে হাবিবা। আমাদের ভালোবাসার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি না আসো, আমি বুঝবো তুমি তোমার বাবাকে বেছে নিয়েছো। আমি আর কোনোদিনও তোমার জীবনে ফিরে আসবো না। না, আমি আসবো জিহান। মৃত্যু হলেও আমি তোমার কাছেই আসবো। হাবিবা এখন ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে। চিঠিটা সে তার মায়ের জন্য লিখেছে। সে আয়নার সামনে একটা ফুলদানির নিচে চিঠিটা এমনভাবে রাখে যাতে সহজেই চোখে পড়ে। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখ ছিল স্থির। আজ তার ভালোবাসার অগ্নি পরীক্ষা। হয় সে জিতবে, না হয় সে চিরদিনের জন্য হেরে যাবে। কমিউনিটি সেন্টারের বাইরে গাড়ির হর্নের শব্দ। বরযাত্রী এসে গেছে। একদল ব্যান্ড পার্টি বিকট শব্দে গান বাজাচ্ছে। মুস্তফা চৌধুরী নিজে গেটে দাঁড়িয়ে তাদের স্বাগত জানাচ্ছে। তার মুখে বিশ্বজয়ের হাসি। চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ আর ভিডিও লাইটের ঝলকানি। মুস্তফা চৌধুরী হাসি মুখে আহনাফের হাত ধরে বলেন, আরে আহনাফ বাবা, এসো এসো, তোমার জন্যই তো সব অপেক্ষা। কি ব্যাপার, আসতে এত দেরি হলো যে? আমি তো ভাবলাম আমার মেয়েকে নেওয়ার জন্য তুমি বুঝি ঘোড়ায় চড়ে আসবে। আহনাফ ভারী শেরওয়ানিতে অস্বস্তি বোধ করতে করতে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। রাস্তায় যা জ্যাম, কি আর বলবো। আপনারা এবার কম কিসে এমন জায়গায় সেন্টার নিয়েছেন? একদিকে যখন এই আনন্দের কোলাহল আর সূক্ষ্ম অভিযোগের আদান প্রদান চলছে, অন্যদিকে কনের ঘরে তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হচ্ছিল। কাজী সাহেব এসে গেছেন এবং স্টেজে বসার জন্য তাগাদা দিচ্ছেন। পারভিন মেয়ের ঘরে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। চল মা, কাজী সাহেব এসে গেছেন, সবাই তোর জন্য অপেক্ষা করছে। বরপক্ষ এসে গেছে। হাবিবা উঠে দাঁড়ায়। সে শেষবারের মতন তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার এই জড়িয়ে ধরার মধ্যে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা আর ক্ষমা চাওয়ার আকুতি।
হাবিবা কান্না চেপে ভাঙা গলায় বলে, মা, আমাকে ক্ষমা করে দিও। কেন মা, ক্ষমা চাইছিস কেন? কি বলছিস এসব? আজ তোর খুশির দিন। যদি কোনো দিন কোনো ভুল করে থাকি, যদি অজান্তেই কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিও মা। আর বাবাকেও বলো আমি আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। পারভিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পাগলি মেয়ে, বাবা মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আজ তোর খুশির দিন আর তুই কান্নাকাটি করছিস? চল চল, সবাই কি ভাববে? তোর চোখের কাজল লেপটে যাবে তো। পারভিন হাবিবার হাত ধরে ঘর থেকে বের হতে যান, কিন্তু হাবিবা হঠাৎ পেটে হাত দিয়ে বসে পড়ার ভঙ্গি করে। উফ মা, আমার পেটটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠলো। আমার খুব ওয়াশরুম পেয়েছে। তুমি এগো, আমি এক্ষুনি আসছি, প্লিজ যাও। কি হলো আবার? সকালে তো সব ঠিক ছিল। আমি কি ডাক্তার ডাকবো? না না, ডাক্তার লাগবে না, হয়তো টেনশনে এমন হচ্ছে। তুমি যাও, আমি 5 মিনিটে আসছি। মেয়ের অবস্থা দেখে পারভিন আর জোর করেন না, তিনি ঘর থেকে বেরিয়ে যান। হাবিবা দরজার ছিটকিনিটা ভেতর থেকে আটকে দেয়। সে আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 7:55। তার হাতে আর একমাত্র 5 মিনিট সময়। হাবিবা ঘরের পেছনের দরজাটা খুলে সেটা সরাসরি বাগান বাড়ির দিকে চলে গেছে। সে ভারী লেহেঙ্গার নিচের অংশটা 2 হাতে আঁকড়ে ধরে, পায়ের উঁচু হিলটা খুলে ফেলে দেয়। কানের ভারী ঝুমকো, গলার হার সবকিছু একটানে খুলে বিছানার উপর ছুঁড়ে ফেলে দেয়। তারপর খালি পায়ে নিঃশব্দে সে দৌড়াতে শুরু করে। তার হৃৎপিণ্ডটা এমনভাবে ধুকপুক করছে যেন এখনই বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। বাগান বাড়িটা বেশ বড়, চারদিকে অন্ধকার। শুধু দূরে সার্ভিস গেটের কাছে একটা টিমটিমে আলো জ্বলছে। হাবিবা সেই আলো লক্ষ্য করে দৌড়াচ্ছে। তার ভয় করছে যদি কেউ তাকে দেখে ফেলে, যদি কোনো পাহারাদার তাকে আটকে দেয়। কিন্তু ভালোবাসার শক্তি যেন তার সব ভয়কে জয় করে নিয়েছে। লেহেঙ্গার ভারে তার পা ঝরিয়ে আসছে, কিন্তু সে থামছে না। গেটের কাছে পৌঁছে সে দেখতে পায় গেটটা সামান্য খোলা, আর তার ঠিক বাইরে একটা সিএনজি দাঁড়িয়ে আছে। ইঞ্জিনের মৃদু শব্দ শোনা যাচ্ছে, আর তার পাশে অস্থিরভাবে পায়চারি করছে জিহান। হাবিবাকে দেখা মাত্রই জিহানের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। জিহান দ্রুত এগিয়ে এসে হাবিবার হাত ধরে। হাবিবা, এসে গেছো তুমি? জিহান দ্রুত হাবিবাকে টেনে সিএনজির ভেতরে তুলে নেয়। আমি জানতাম তুমি আসবে। আমি এক মুহূর্তের জন্য বিশেষ হারাইনি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হাবিবা কান্নায় ভেঙে পড়ে, জিহানকে চড়িয়ে ধরে। আমাকে নিয়ে চলো জিহান, অনেক দূরে, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি কোনো জীবন্ত লাশ। জিহান হাবিবার মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হও হাবিবা, শান্ত হও। আমি তো এসে গেছি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। মামা চলুন, যত দ্রুত সম্ভব। সিএনজি চালক তীব্র গতিতে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। পেছনে পড়ে থাকে এক জমকালো বিয়ের আয়োজন, এক বাবার সম্মান আর এক মেয়ের ভাঙা হৃদয়। হাবিবার লেহেঙ্গার কিছু অংশ সিএনজির বাইরে উঠছিল, যেন সে তার ফেলে আসা জীবনের শেষ চিহ্নটুকু পেছনে মুছে দিয়ে যেতে চাইছে। আমরা কোথায় যাচ্ছি জিহান? যদি বাবা পুলিশকে জানিয়ে দেয়? আপাতত যশোর, সেখান থেকে ভোরের বাসে ডাকা। তোমার বাবা পুলিশকে জানানোর আগেই আমরা খুলনা পার হয়ে যাব। আমি আমার এক বন্ধুকে সব বলে রেখেছি, সে আমাদের থাকার একটা ব্যবস্থা করে দেবে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এখন শুধু আমার উপর ভরসা রাখো। হাবিবা জিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। এই মানুষটার বুকে যে আশ্রয় আছে তা পৃথিবীর আর কোথাও নেই। যশোর বাস টার্মিনাল, রাত প্রায় 2টো। চারদিকে শুনশান নীরবতা, শুধু কয়েকটা নাইট কোচ ঢাকার দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছে। জিহান আর হাবিবা ঢাকার একটা বাসের পেছনের দিকের 2টো সিটে বসে আছে। হাবিবা এখনও তার কনের পোশাকেই আছে, তবে জিহান তার জন্য একটা সাধারণ সালোয়ার কামিজ আর একটা বড় চাদর নিয়ে এসেছিল, যা দিয়ে সে নিজেকে ঢেকে নিয়েছে। বাসটা চলতে শুরু করেছে। হাবিবা জানলার বাইরে তাকিয়ে আছে। তার ফেলে আসা জীবনের ছবিগুলো যেন তার চোখের সামনে ভাসছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। জিহান হাবিবার হাতটা শক্ত করে ধরে বলে, ভয় পেও না, যা হওয়ার হয়ে গেছে। এখন আর পেছনে তাকানোর সময় নেই, এখন শুধু সামনে তাকাতে হবে। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার হাসি, তোমার কান্না, তোমার ভালো থাকা, মন্দ থাকা সব কিছুর। হাবিবা জিহানের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে বলে, আমার আর কোনো ভয় নেই। তুমি পাশে থাকলে আমি সব কিছুর সাথে লড়তে পারবো। কিন্তু আমরা কিভাবে সব সামলাবো জিহান? আমাদের তো কিচ্ছুই নেই। আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে।
আমি আমার বাবা মায়ের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করলাম। তুমি কোনো বিশ্বাসঘাতকতা করোনি হাবিবা, তুমি শুধু নিজের ভালোবাসাকে, নিজের জীবনকে বেছে নিয়েছো। এতে কোনো অন্যায় নেই। আর কে বলেছে আমাদের কিছু নেই? আমাদের ভালোবাসা আছে, আর এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি ঢাকায় একটা চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছি। হয়তো খুব সাধারণ একটা কাজ হবে, আমাদের হয়তো অনেকটা কষ্ট হবে। এক কামরার একটা ভাড়া বাসা থাকতে হবে, 3 বেলার জায়গায় হয়তো 2 বেলা খেতে হবে। তুমি কি পারবে আমার সাথে সেই কষ্টটা করতে? হাবিবা জিহানের হাতে হাত রেখে বলে, তোমার সাথে ফুটপাতে থাকতে হলো আমার কোনো কষ্ট হবে না জিহান। আমি শুধু তোমাকে হারাতে চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। আমিও তোমাকে হারাতে চাই না হাবিবা, কোনোদিনও না। জিহান তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে হাবিবাকে দেয়। তারপর নিজের রুমাল দিয়ে তার চোখের জল মুছিয়ে দেয়। এই দেখো, কান্না করলে কিন্তু তোমাকে দেখতে পেতনির মতো লাগে, আর আমি কোনো পেতনির সাথে সংসার করতে চাই না। আমার বউকে তো পরীর মতো সুন্দর হতে হবে। এমন কঠিন মুহূর্তেও জিহানের রসিকতায় হাবিবার মুখে হাসি ফুটে ওঠে। পাগল একটা। এই তো, এবার তোমাকে আমার হাবিবা লাগছে। শোনো, এখন ঘুমানোর চেষ্টা করো। কাল সকাল থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করতে হবে তো। হাবিবা জিহানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। বাসের মৃদু দুলুনিতে আর জিহানের আশ্বাসে ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। তার ঘুমের মধ্যেও সে হয়তো এক নতুন জীবনের স্বপ্ন দেখছিল, যে জীবনে কোনো সামাজিক বাধা নেই, কোনো অপমান নেই, আছে শুধু দুটো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর একসাথে পথ চলার অদম্য সাহস। ঢাকা পৌঁছে বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি তাদের নিয়ে আসে পুরান ঢাকার এক ঘিঞ্জি গলিতে। চারপাশে পুরনো দালান, মানুষের ভিড় আর নানা রকম ফেরিওয়ালার হাঁকডাক। হাবিবার কাছে এই পরিবেশটা একেবারেই নতুন, অচেনা। জিহান তার এক বন্ধুর মাধ্যমে ছোট্ট ঘরটা ভাড়া করেছে। নোনা ধরা মেঝে আর মাথার উপর টিনের চাল। গ্রীষ্মের গনগনে রোদ সেই টিনের চাল ভেদ করে ঘরটাকে যেন একটা উত্তপ্ত চুল্লিতে পরিণত করেছে। একটা মাত্র পুরনো ফ্যান ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরছে, কিন্তু সেটাও যেন গরম বাতাস ছড়াচ্ছে। ঘরে আসবাবপত্র বলতে একটা চৌকি আর একটা ছোট প্লাস্টিকের টেবিল। হাবিবা ঘরটার চারদিকে তাকিয়ে ক্লান্ত কিন্তু শান্ত স্বরে বলে, এইটাই তাহলে আমাদের নতুন পৃথিবী? জিহান হাবিবার কাঁধে হাত রেখে তার চোখে মুখে ক্লান্তি থাকলেও কণ্ঠে ছিল দৃঢ়তা। আমাদের ভালোবাসার পৃথিবী, রাজপ্রাসাদ না হোক, এটা আমাদের শান্তির নীড়। এখান থেকে আমরা আবার নতুন করে সব শুরু করব। আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে জিহান। আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে হয়তো। জিহান হাবিবার মুখে হাত দিয়ে বলে, চুপ, একদম চুপ। তুমি যদি আমার জীবনে না আসতে, তখন আমার জীবনটাই হয়তো অর্থহীন হয়ে যেত। এই কষ্ট সাময়িক, ভালোবাসা থাকলে যে কোনো কষ্টই জয় করা যায়। তুমি শুধু আমার পাশে থেকো। হাবিবা জিহানের বুকে মাথা রাখে। এই ঘিঞ্জি গরম ঘরটায় তখন তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হয়। খুব খেতে পেয়েছে তাই না? আমি চাই পাশের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি, তুমি একটু বিশ্রাম নাও। না, আমিও তোমার সাথে যাব, তোমাকে একা ছাড়বো না। আরে বাবা, আমি তো শুধু পাশের দোকানে যাচ্ছি, যুদ্ধে তো যাচ্ছি না। তুমি বরং এই ফাঁকে চৌকিটা একটু মুছে নাও, আজ রাতটা তো এখানে কাটাতে হবে। জিহান বেরিয়ে যান। হাবিবা তার চাদর দিয়ে চৌকিটা মুছতে শুরু করে। ঘরের দেয়ালের দিকে তাকিয়ে তার চোখে জল চলে আসে। খুলনার সেই বিশাল বাড়ি, নিজের সাজানো ঘর, আরামের জীবন, সব কিছু আজ তার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে। কিন্তু পরক্ষণে জিহানের মুখটা মনে পড়তেই সে চোখের জল মুছে ফেলে। ভালোবাসার জন্য এটুকু কষ্ট তো তাকে করতেই হবে। পরদিন বিকেলে জিহান আর হাবিবা এলাকার একটা ছোট মসজিদের ইমাম সাহেবের অফিসে বসে আছে। জিহানের বন্ধু রফিক আর মসজিদের খাদেম সাহেব, এই দুজন সাক্ষী। কোনো আয়োজন নেই, কোনো জাঁকজমক নেই, খুব সাদামাটাভাবে তাদের বিয়ে হচ্ছে। হাবিবার পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ আর জিহানের পরনে একটা পাঞ্জাবি, যেটা সে তার বন্ধুর কাছ থেকে ধার করে এনেছে। মা হাবিবা, তুমি কি জিহান আব্দুল করিমের 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য স্ত্রী হিসাবে নিজেকে কবুল করছো? হাবিবা কাপা কাপা চোখে একবার জিহানের দিকে তাকায়। জিহানের চোখে সে দেখতে পায় অগাধ বিশ্বাস আর ভালোবাসা। সে তার সব ভয়, সব দ্বিধা ঝেড়ে ফেলে। হাবিবা মৃদু দৃঢ় কণ্ঠে বলে, কবুল। 3 বার কবুল বলার পর এবার জিহানের পালা। জিহান স্পষ্ট এবং আবেগ ঘন স্বরে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। মোনাজাতের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। রফিক তাদের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছিল। সেই মিষ্টি দিয়ে তাদের নতুন জীবনের সূচনা হয়। জিহান মসজিদ থেকে বেরিয়ে হাবিবার হাত ধরে। আজ থেকে তুমি আমার স্ত্রী,
আমার আমানত, আমার জীবনের সব কিছুর উপর তোমার অধিকার। আর তুমি আমার সব, আমার দুনিয়া, আমার সব কিছু। আমার আর কিচ্ছু চাই না জিহান। চল দোস্ত, আমার বাসায় চল। ভাবিকে নিয়ে আজ রাতটা অন্তত আমার ওখানে থাক। কাল না হয় তোদের নতুন সংসারে যাস। না রে দোস্ত, তোকে তো অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কিছু করার জন্য, কিন্তু আজ রাতটা আমরা আমাদের নতুন গড়ি কাটাতে চাই, আমাদের নিজেদের পৃথিবীতে। জিহান আর হাবিবা তাদের সেই টিনের ঘরের দিকে হেঁটে চলেছে। আজ থেকে এই ঘরটাই তাদের কাছে ভালোবাসার তাজমহল। রাত নেমেছে, তাদের সেই টিনের ঘরে একটা মাত্র বাল্ব টিম টিম করে জ্বলছে। জিহান বাইরে থেকে কিছু মোমবাতি আর দুটো গোলাপ ফুল নিয়ে এসেছে। হাবিবা গোসল সেরে ভেজা চুলে জিহানের কিনে দেওয়া একটা নতুন শাড়ি পরেছে। তাকে স্নিগ্ধ পবিত্র লাগছে। জিহান তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তোমাকে আজ পরীর মতো লাগছে হাবিবা। আর তোমাকে লাগছে রাজপুত্রের মতো, যদিও তোমার কোনো রাজত্ব নেই। জিহান হাবিবার কাছে এসে তার চিবুক ধরে মুখটা উঁচু করে বলে, আমার রাজত্ব তো আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমিই আমার রাজত্ব, আমার সাম্রাজ্য। জিহান হাবিবার হাতে গোলাপ ফুল দুটো দেয়, তারপর তার হাত ধরে চৌকির উপর বসায়। ঘরে পিনপতন নীরবতা, শুধু বাইরে থেকে ভেসে আসা ঝিঝি পোকা ডাক আর ফ্যানের ক্যাচক্যাচ শব্দ। হাবিবা, আমি জানি আজ আমাদের জীবনে একটা বিশেষ রাত, কিন্তু আমি তোমাকে কোনো রকম অস্বস্তিতে ফেলতে চাই না, তুমি যদি প্রস্তুত না থাকো। হাবিবা জিহানের মুখে হাত দিয়ে বলে, চুপ, আমি তোমার স্ত্রী জিহান। তোমার উপর আমার সবটুকু অধিকার, আর আমার উপর তোমার। আমি শুধু তোমার ভালোবাসা চাই। হাবিবার এই কথাই জিহান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আলতো করে হাবিবার কপালে একটা চুমু খায়, তারপর তার দুই চোখে গালে। প্রতিটি স্পর্শে ছিল তার জমে থাকা সব ভালোবাসা, সব আবেগ। আমি তোমাকে খুব ভালোবাসি হাবিবা, আমার জীবনের চেয়েও বেশি। আমিও। জিহান ধীরে ধীরে হাবিবার মুখের উপর থেকে তার ভেজা চুলগুলো সরিয়ে দেয়। তারপর সে হাবিবার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে আসে। বাইরের পৃথিবীর সব কোলাহল, সব কষ্ট, সব অভাব যেন সেই মুহূর্তে তাদের ছোট্ট ঘরটার বাইরে থেমে যায়। দুটো শরীর আর দুটো মন এক হয়ে যায় ভালোবাসার এক পবিত্র বন্ধনে। সেই রাতে সেই টিনের ঘরে কোনো আড়ম্বর ছিল না, ছিল না কোনো দামি বিছানা, কিন্তু সেখানে ছিল দুটো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, একে অপরের প্রতি সম্মান আর একসাথে পথ চলার দৃঢ় অঙ্গীকার। তাদের ভালোবাসার উত্তাপে সেই গরম ঘরটাও যেন শীতল হয়ে গিয়েছিল। এক সপ্তাহ কেটে গেছে। বাস্তবতা এবার তাদের দরজায় কড়া নাড়ছে। সাথে আনা টাকা প্রায় শেষ। জিহানের একটা চাকরির খুব দরকার। অনেক খোঁজাখুঁজির পর সে একটা নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ পায়। জিহান রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে বলে, আজ প্রথম বেতন পেয়েছি হাবিবা। সত্যি? কত? 500 টাকা, এই নাও। জিহান টাকাটা হাবিবার হাতে দেয়। হাবিবার চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। যে মেয়ে কোনোদিন 500 টাকার নোট হাতে নিয়েও দেখেনি, আজ তার কাছে এই টাকাটাই যেন লক্ষ টাকার সমান। এই টাকা দিয়ে আমরা কি কি করব জানো? চাল কিনবো, ডাল কিনবো, আর তোমার জন্য একটা নতুন শার্ট কিনবো। তোমার এই শার্টটা তো একদম ছিঁড়ে গেছে। আমার শার্ট লাগবে না, তুমি বরং তোমার জন্য একজোড়া স্যান্ডেল কেন, খালি পায়ে হাঁটতে তোমার খুব কষ্ট হয়। তাদের এই ছোট্ট সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। একদিন জিহান কাজ থেকে ফেরার পথে দেখে কিছু ছেলে ঝালমুড়ি বিক্রি করছে। তার হুট করে হাবিবার কথা মনে পড়ে যায়। সে রাতে জিহান এক ঠোঙা ঝালমুড়ি নিয়ে বাড়ি ফেরে। হাবিবার অবাক হয়ে বলে, হে কি, ঝালমুড়ি এনেছ? হঠাৎ তোমার কথা মনে পড়লো, তাই নিয়ে এলাম, নাও দেখি কেমন স্বাদ। তারা দুজনে সেই টিনের ঘরে বসে, এক ঠোঙা থেকে ভাগ করে ঝালমুড়ি খাচ্ছে আর হাসছে। কষ্টের মাঝেও এটাই ছিল তাদের ছোট্ট রোমান্স। বড়লোকের মেয়ে আমি, আজ ঝালমুড়ি খাচ্ছি, কিন্তু সত্যি বলছি জিহান, এত শান্তি আমি কোনো দিন আমার বাবার বাড়ির দামি খাবার খেয়েও পাইনি। একদিন তোমাকে আমি এর চেয়ে অনেক ভালো খাওয়াবো হাবিবা, ঢাকার সবচেয়ে বড় রেস্টুরেন্টে নিয়ে যাব, কথা দিলাম। আমার কোনো বড় রেস্টুরেন্ট লাগবে না, তুমি আমার পাশে থাকলে এই ঝালমুড়ি আমার কাছে অমৃত। একদিকে যখন জিহান আর হাবিবা তাদের নতুন জীবন গোছাতে ব্যস্ত, অন্যদিকে তখন মোস্তফা চৌধুরী তার মেয়ের খোঁজে আকাশ পাতাল এক করে ফেলেছেন। তিনি ঢাকার তার বিশ্বস্ত লোকদের পাঠিয়েছেন। মোস্তফা চৌধুরী ফোনে রাগান্বিত স্বরে বলেন, কি হলো? 1 সপ্তাহ হয়ে গেল, এখনো কোনো খবর নেই। আমি কি তোমাদের টাকা এমনি এমনি দিই? স্যার, আমরা তো হন্যে হয়ে খুঁজছি,
ঢাকার এমন কোনো অলি গলি নেই যেখানে আমরা খুঁজিনি, কিন্তু ম্যাডামের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না মানে? ঢাকা শহর কি হাওয়ায় মিলিয়ে গেছে? আমি আবার বলছি, আমার মেয়েকে আমার চাই, জীবিত অথবা মৃত। আর ওই ছেলেটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ছবিটা ভালো করে দেখো, ঢাকার এমন কোনো জায়গা থাকবে না যেখানে তোমরা খুঁজবে না। ওকে আমার চাই। অন্যদিকে একটা নির্মাণাধীন ভবনের 10 তলায় জিহান প্রচণ্ড রোদে ইট বইছে। ঘামে তার পুরো শরীর ভেজা, রোদের তাপে তার শরীর পুড়ে যাচ্ছে। কিন্তু যখনই তার হাবিবার হাসি মুখটার কথা মনে পড়ে, তার সব কষ্ট যেন নিমিষেই দূর হয়ে যায়। সে জানে এই সংগ্রাম শুধু তার একার নয়, এই সংগ্রাম তাদের দুজনের, তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখার সংগ্রাম। কিছুদিন পর ঢাকার এক ব্যস্ত বাজার, চারপাশে মানুষের ভিড়, রিকশার টুংটাং শব্দ আর সবজি বিক্রেতাদের হাত ডাক। জিহান আর হাবিবা মাসের বাজার করতে এসেছে। জিহানের কনস্ট্রাকশনের কাজটা এখন মোটামুটি নিয়মিত, তাই তাদের সংসারে অভাব থাকলেও আগের মতো চরম সংকট নেই। তারা হাত ধরে হাঁটছে আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে। আলু তো কিনলাম, পটলও হলো, আর কি কি লাগবে যেন? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার প্রিয় কাঁচামরিচ। তোমার জন্য আজ আমি নিজের হাতে ভর্তা বানাবো। থাক, আর বীরত্ব দেখাতে হবে না। ভর্তা বানাতে গিয়ে তুমি পুরো রান্নাঘরটাই ভর্তা বানিয়ে ফেলবে। তার চেয়ে বরং তুমি আমাকে সাহায্য করো, তাতেই হবে। এটা কিন্তু অপমানজনক কথা, আমি খুব ভালো ভর্তা বানাতে পারি। আচ্ছা, আজ পরীক্ষা হয়েছে, যদি আমার ভর্তা খেয়ে তোমার চোখে জল না আসে তাহলে বুঝবো আমি ফেল। ঝালের কারণে জল এলে কিন্তু হবে না। তাদের এই ছোট্ট খুনসুটির মাঝে হাবিবা হঠাৎ করে চমকে ওঠে। তার হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়েছে। বাজারের অন্য প্রান্তে একটা দোকানে সে দুজন লোককে দেখতে পায় যাদের সে ভালো করেই চেনে। এরা তার বাবার সবচেয়ে বিশ্বস্ত লোক। হাবিবার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে, তার হাত পা কাঁপতে শুরু করে। সে দ্রুত জিহানের হাতটা খামচে ধরে। কি হয়েছে হাবিবা, এমন করছো কেন? শরীর খারাপ লাগছে? হাবিবা ফিসফিস করে, ভয় কাঁপতে কাঁপতে বলে, জিহান বাবার লোক, ওই দুজন, ওরা আমাদের খুঁজছে মনে হয়। ওরা আমাদের দেখে ফেললে সব শেষ হয়ে যাবে। জিহান হাবিবার দেখানো দিকে তাকিয়ে লোক দুটোকে দেখতে পায়। তারাও বাজারের মধ্যে কি যেন খুঁজছে। জিহান আর এক মুহূর্তও দেরি করে না। হাবিবার বাজারের ব্যাগটা নিজের হাতে নিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, ভয় পেও না, আমি আছি। আমার শক্ত করে ধরো, আমি যা করি তাই করবে। জিহান দ্রুত হাবিবাকে নিয়ে পাশের একটা সরু নোংরা গলির মধ্যে ঢুকে পড়ে। গলিটা এতই সরু যে দুজন মানুষ পাশাপাশি হাঁটা কঠিন। তারা একটা দেয়ালের আড়ালে নিজেদের লুকিয়ে ফেলে। ওরা যদি আমাদের দেখে ফেলে থাকে, যদি ওরা এই গলিতে চলে আসে? জিহান হাবিবাকে নিজের বুকের আড়ালে লুকিয়ে বলে, চুপ, একদম চুপ, কোন শব্দ করবে না, আল্লাহ ভরসা, ওর দিকে আসবে না। তারা শুনতে পায় লোক দুটোর কণ্ঠস্বর খুব কাছ থেকে ভেসে আসছে। ধুর, এই গরিবের বাজারে কি চৌধুরী সাহেবের মেয়েকে পাওয়া যাবে? স্যারও যে কোথায় কোথায় খুঁজতে বলে। আরে বলা তো যায় না, ওই ছেলেটা তো ফকির, সে তো তার বউকে নিয়ে এসব জায়গাতে আসবে। চলো ওদিকটা ভালো করে খুঁজে দেখি। জিহান আর হাবিবা আরও কিছুক্ষণ সেই দেয়ালের আড়ালে আটকে দাঁড়িয়ে থাকে। নিশ্চিত হওয়ার পর জিহান হাবিবাকে নিয়ে সেই গলি থেকে বেরিয়ে আসে। চলো, আর এখানে থাকা নিরাপদ নয়, আজ আর বাজার করতে হবে না, বাসায় চলো। তারা দ্রুত একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দেয়। পুরো পথে হাবিবা ভয়ে কাঁপছিল। জিহান শক্ত করে তার হাত ধরে রেখেছিল। এই ঘটনাটা তাদের সুন্দর ছোট্ট পৃথিবীতে প্রথম ঝড়ের পূর্বাভাস নিয়ে আসে। তারা বুঝতে পারে বিপদ এখনও তাদের পিছু ছাড়েনি। এভাবে ভয়ের মাঝে 2 মাস পর, আষাঢ় মাস, বাইরে ঝুম বৃষ্টি, টিনের চালে বৃষ্টির একটানা শব্দ যেন এক করুণ সুর তৈরি করেছে। তাদের সে ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরটা বৃষ্টির কারণে আরও বেশি ঠান্ডা আর গুমট হয়ে উঠেছে। চৌকির উপর কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে জিহান। জ্বরে তার পুরো শরীর পুড়ে যাচ্ছে। অতিরিক্ত পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশ আর ধরা পড়ার ভয় সবকিছু মিলেমিশে জিহানের শরীরটাকে ভেঙে দিয়েছে। গত কয়েকদিন ধরে সে প্রচণ্ড জ্বরে ভুগছে। ডাক্তার বলেছে টাইফয়েড। জিহান জ্বরের ঘরে অস্পষ্ট স্বরে বলে, হাবিবা, আমার খুব কষ্ট হচ্ছে, শরীরটা যেন ভেঙে যাচ্ছে। হাবিবা জিহানের কপালে জলপট্টি দিতে দিতে কান্না চেপে বলে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, এই তো আমি তোমার পাশেই আছি, সব ঠিক হয়ে যাবে। আমার জন্য তোমার এই কষ্ট, আমি তোমাকে কোনো সুখ দিতে পারলাম না হাবিবা। হাবিবা জিহানের হাতটা নিজের গালে চেপে ধরে বলে, চুপ, একদম চুপ,
আর একটাও এমন কথা বলবে না। তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় সুখ। তুমি শুধু তাড়াতাড়ি ভালো হয়ে যাও প্লিজ। হাবিবা সারা রাত জেগে জিহানের সেবা করে। তার জমানো সামান্য কিছু টাকা ছিল যা দিয়ে সে ওষুধ আর পথ্য কিনেছে। কিন্তু জিহানের অবস্থা দিনের পর দিন আরও খারাপ হচ্ছে। জিহান মাঝরাতে হঠাৎ চোখ খুলে বলে, হাবিবা, আমার খুব ঠান্ডা লাগছে। হাবিবা দ্রুত আরও একটা কাঁথা তার গায়ে জড়িয়ে দিয়ে বলে, হেই তো, আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এবার কি একটু ভালো লাগছে? হুম। হাবিবা জিহানকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। তার চোখের জলে জিহানের গলার কাছটা ভিজে যায়। সে অসহায়ভাবে আল্লাহকে ডাকতে থাকে, হে আল্লাহ, তুমি আমার সব কেড়ে নাও, শুধু আমার জিহানকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ও না থাকলে আমি যে মরেই যাব। তুমি আমার ভালোবাসার এই কঠিন পরীক্ষা নিও না। বৃষ্টির শব্দ আর হাবিবার নিঃশব্দ কান্না মিলেমিশে সেই রাতটা যেন আরও দীর্ঘ, আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভালোবাসার আকাশে তখন ঘন কালো মেঘ জমেছে, যা থেকে মুক্তির কোনো পথই সে খুঁজে পাচ্ছিল না। কয়েকদিন কেটে গেছে, জিহানের অবস্থা অপরিবর্তিত, বরং জ্বরটা যেন আরও বাড়ছে। ডাক্তার বলেছে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, ভালো ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু তার জন্য অনেক টাকা দরকার। হাবিবার জমানো টাকা প্রায় শেষ। কী করবে, কোথায় যাবে, কিছুই ভেবে পাচ্ছে না হাবিবা। হঠাৎ তার মনে পড়ে যায় তার বিয়ের লেহেঙ্গাটার কথা, যেটাকে সে একদিন কাফনের কাপড় ভেবেছিল। আজ হয়তো সেটাই তার ভালোবাসাকে বাঁচানোর একমাত্র উপায়। হাবিবা তার সেই ভারী লেহেঙ্গাটা নিয়ে ঢাকার এক বড় শাড়ির দোকানে যায়। দোকানদার লেহেঙ্গাটা দেখে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখে, এই শাড়ি তো অনেক দাম, ডিজাইনও নতুন, কিন্তু এটা তো পুরনো, তাই না? আপনি বিক্রি করবেন না কেন? আমার খুব টাকার দরকার। আমার স্বামীর শরীর খুব খারাপ, তার চিকিৎসা করাতে হবে। দেখুন, আমরা পুরনো জিনিস কিনি না, তারপরেও আপনার বিপদের কথা শুনে নিচ্ছি। 5,000 টাকা দিতে পারবো। 5,000 বলছেন কি? এই লেহেঙ্গাটার দাম 1.5 লক্ষ টাকার বেশি। সেটা যখন নতুন ছিল তখন ছিল, এখন এটা পুরনো, এর চেয়ে 1 টাকাও বেশি আমি দিতে পারবো না। বেচলে বেচেন, না হলে নিয়ে যান। হাবিবার পৃথিবীটা যেন দুলে ওঠে। যে লেহেঙ্গা তার কাছে ছিল অপমানের প্রতীক, আজ সেটার জন্য তাকে দরাদরি করতে হচ্ছে। তার আত্মসম্মান, তার অহংকার, সব কিছু যেন ধুলোয় মিশে যাচ্ছে। ভাই, দয়া করুন, আর একটু বাড়িয়ে দিন, আমার স্বামীর চিকিৎসা করাতে হবে প্লিজ ভাই। আচ্ছা, কান্নাকাটি করবেন না, ঠিক আছে, আরও 2,000 বাড়িয়ে দিলাম, মোট 7,000-এর বেশি সম্ভব না। হাবিবার কোনো উপায় না দেখে 7,000 টাকাতেই তার স্বপ্নের বিয়ের লেহেঙ্গাটা বিক্রি করে দেয়। টাকাটা হাতে নিয়ে তার মনে হচ্ছিল সে যেন তার জীবনের একটা অংশ বিক্রি করে দিয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে জিহানের জীবনের চেয়ে বড় তার কাছে আর কিছুই নয়। সে টাকা দিয়ে কয়েকদিন চিকিৎসা চলার পর টাকা আবারও শেষ হয়েছে, কিন্তু জিহানের অবস্থার কোনো উন্নতি হয় না, বরং সে এখন প্রায় অজ্ঞান হয়ে থাকছে। জ্বরের ঘোরে সে শুধু হাবিবা হাবিবা বলে চিৎকার করে। আজ সকাল থেকে জিহান একবারও চোখ খোলেনি। তার নিঃশ্বাস খুব ক্ষীণ হয়ে এসেছে। হাবিবার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে এসেছে। সে বুঝতে পারছে সে তার জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্তে এসে দাঁড়িয়েছে। তার ভালোবাসা, তার জেদ, তার আত্মসম্মান সব কিছুই যেন মৃত্যুর কাছে হেরে যাচ্ছে। হাবিবা তার ছোট্ট বাক্সটা খুলে তার ভেতরে যত্ন করে রাখা আছে একটা ভিজিটিং কার্ড, তার বাবার ভিজিটিং কার্ড। যে মানুষটাকে সে ঘৃণা করে, যার কাছ থেকে সে পালিয়ে এসেছে, আজ হয়তো সেই মানুষটাই তার শেষ ভরসা। সে কাঁপা কাঁপা হাতে তার বাবার নম্বরে ফোন করে। অনেকক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে। হ্যালো, কে? বাবার কণ্ঠস্বর শুনে হাবিবার সব বাঁধ ভেঙে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। হাবিবা ফোনে কান্নাই ভেঙে পড়ে। বাবা, আমি হাবিবা। ফোনের ওপাশে মোস্তফা চৌধুরী এক মুহূর্তের জন্য চুপ হয়ে যান। হয়তো তিনি এই ফোনটার জন্যই এতদিন অপেক্ষা করছিলেন। কেন ফোন করেছিস? তোর তো মরে যাওয়ার কথা ছিল, এখনো বেঁচে আছিস? বাবা, জিহান মরে যাচ্ছে, ওর খুব জ্বর, ও চোখ খুলছে না বাবা। আমি হেরে গেছি বাবা, আমি আমার ভালোবাসাকে বাঁচাতে পারলাম না। প্লিজ ওকে বাঁচাও বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমার পায়ে পড়ি বাবা, ওকে বাঁচাও। হাবিবা আর কথা বলতে পারে না। সে ফোঁপাতে থাকে।
তার কান্নার শব্দে মিশেছিল তার হার মেনে নেওয়ার যন্ত্রণা, তার অসহায়ত্ব আর তার ভালোবাসাকে বাঁচানোর শেষ আকুতি। কোথায় আছিস তোরা? পুরান ঢাকা, নারিন্দা পুলিশ বাড়ির পাশের গলি। মোস্তফা চৌধুরী আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেন। হাবিবা অজ্ঞান হয়ে পড়ে থাকা জিহানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে থাকে। সে জানে না তার বাবা কি আসবে, সে কি তার ভালোবাসাকে ক্ষমা করবে নাকি এই ঝড় তাদের এই ছোট্ট পৃথিবীটাকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়ে যাবে। পুরান ঢাকার নারিন্দা, একটা সরু স্যাঁতস্যাঁতে গলি যেখানে সভ্যতার আলো পৌঁছতেও যেন শতবার ভাবে। একটু আগের বৃষ্টিতে গলির মধ্যে জমে থাকা কাঁদা আর আবর্জনার স্তূপ থেকে এক ধরনের ভ্যাপসা গন্ধ ভেসে আসছে। ঠিক সেই গলির মুখে এসে থামে একটা ঝকঝকে কালো মার্সিডিজ গাড়ি, যা এই মলিন পরিবেশের সাথে একেবারেই বেমানান। গাড়ি থেকে নামেন মোস্তফা চৌধুরী। তার পরনে ইস্ত্রি করা দামি স্যুট, চোখে ব্র্যান্ডের সানগ্লাস, কিন্তু তার সমস্ত আভিজাত্য, তার সমস্ত দম্ভ যেন ওই নোংরা গলির মুখে এসে এক মুহূর্তে চূর্ণ হয়ে যায়। তিনি দ্বিধা নিয়ে তার লক্ষ টাকার জুতো জোড়া কাঁদা থেকে বাঁচিয়ে এগোতে থাকেন। তার বিশ্বস্ত লোক দুজন তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। একটা টিনের দরজার সামনে এসে তারা থামে, যে দরজার রং উঠে গিয়ে মরিচার ছাপ স্পষ্ট। দরজার ছিটকিনিটা ভাঙা, দড়ি দিয়ে কোনো মতে বাঁধা। স্যার, এটাই ঠিকানা। মোস্তফা চৌধুরী দরজার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য পাথর হয়ে যান। তার একমাত্র মেয়ে, তার রাজকন্যা, যাকে তিনি কোনো দিন ফুলের টোকা লাগতে দেননি, সে আজ এই নরকে বসবাস করছে। এই চিন্তা তার মস্তিষ্কে হাতুড়ির মতন আঘাত করে। তিনি দরজায় ধাক্কা দেওয়ার আগেই ভেতর থেকে এক করুণ বুক ফাটা কান্নার আওয়াজ তার কানে ভেসে আসে। সে কান্না কোনো সাধারণ কান্না ছিল না, ছিল সব হারানোর যন্ত্রণা, সব স্বপ্ন ভেঙে যাওয়ার আর্তনাদ। সে কান্না তার বুকের ভেতরটা যেন এফোড় ওফোড় করে দেয়। তিনি আর অপেক্ষা না করে এক ঝটকায় দরজাটা খুলে ফেলেন। ঘরের ভেতরের দৃশ্যটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। একটা মাত্র হলদে বাল্বের টিমটিমে আলোই তিনি দেখতে পান তার মেয়ে হাবিবা, যার পরনে একটা মলিন শতছিন্ন প্রায় সালোয়ার কামিজ। সে চৌকির উপর অচেতন হয়ে পড়ে থাকা একটা ছেলের বুকে মাথা রেখে পাগলের মতো কাঁদছে আর প্রলাপ বকছে। ঘরের চারদিকে দারিদ্র্যের কদর ঝুড়ু, নোনা ধরা দেয়াল, ভাঙা প্লাস্টিকের টেবিল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ওষুধের খালি পাতা চিৎকার করে কাঁদছে। জিহান, ওঠো, চোখ খোলো। তুমি এভাবে আমাকে একা ফেলে যেতে পারো না। কথা দিয়েছিলে না কোনোদিনও আমার হাত ছাড়বে না, তাহলে কেন ছেড়ে দিচ্ছ? ওঠো প্লিজ, আমার সাথে কথা বলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন তোমার অবাধ্য হব না, তোমাকে আর কোনো কষ্ট দেব না। তুমি যা খেতে চাইবে আমি তাই রান্না করে দেব, তুমি যা বলবে আমি তাই শুনবো। শুধু একবার আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে একটু হাসো প্লিজ জিহান। মেয়ের এই বিধ্বস্ত অবস্থায় বুক ফাটা আর্তনাদ দেখে মোস্তফা চৌধুরীর পায়ের তলার মাটি সরে যায়। তার রাগ, তার ঘৃণা, তার অহংকার সব কিছু যেন এক মুহূর্তে বরফের মতো গলে যায়। তিনি তার মেয়ের কাছে হেরে যান, তার ভালোবাসার কাছে, তার মেয়ের চোখের জলের কাছে হেরে যান। মোস্তফা চৌধুরী স্তব্ধ ভাঙা কণ্ঠে বলেন, এই এই অবস্থায় আছিস তোরা, আর আমি আমার অহংকার নিয়ে বসেছিলাম। বাবার চিরচেনা কণ্ঠস্বর শুনে হাবিবা চমকে ওঠে। সে ভেজা লাল চোখ দুটো তুলে দরজার দিকে তাকায়। তার বাবাকে দেখে সে যেন নিজেকে চোখকে বিশ্বাস করতে পারে না। সে কি স্বপ্ন দেখছে, নাকি এটা তার মনের ভুল? হাবিবা কান্না জড়িত অবিশ্বাসের চোখে বলে, বাবা। হাবিবা টলতে টলতে উঠে দাঁড়ায়, তারপর ছুটে এসে তার বাবার পায়ে আছড়ে পড়ে। সে তার বাবার পা দুটো এমনভাবে আঁকড়ে ধরে যেন এটাই তার শেষ আশ্রয়, তার শেষ অবলম্বন। হাবিবা বাবাকে ধরে রাখে, মাটি চাপড়ানো কান্নায় ভেঙে পড়ে। বাবা, ওকে বাঁচাও, আমার জিহানকে বাঁচাও, আমি তোমার পায়ে পড়ি বাবা। ও মরে গেলে আমিও যে মরে যাব। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আমি তোমাদের সম্মান, তোমাদের বিশ্বাস সব মাটিতে মিশিয়ে দিয়েছি। আমি জানি আমি তোমার সবচেয়ে ঘৃণার পাত্র। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নেব। তুমি আমাকে জুতা পিটা করো বাবা, আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে সারা জীবনের জন্য জেলখানায় পাঠিয়ে দাও, কিন্তু আমার জিহানকে আমার কাছ থেকে কেড়ে নিও না বাবা। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। হাবিবা তার মাথা তুলে তার বাবার চোখের দিকে তাকিয়ে বলতে থাকে,
তার কণ্ঠস্বর তখন কান্নার চেয়েও বেশি যন্ত্রণার। আমি ওকে জোর করে নিয়ে এসেছি বাবা, আমি ওকে বাধ্য করেছি। ও তো শুধু আমাকে ভালোবেসেছে বাবা, ও তো শুধু চেয়েছিল আমাকে একটু সুখে রাখতে। ভালোবাসে কি এত বড় অপরাধ? কাউকে মন থেকে চাইলে কি তার শাস্তি মৃত্যু হতে হয়? তুমি না বলতে আমি তোমার রাজকন্যা, আজ তোমার সেই রাজকন্যা তোমার পায়ে পড়ে ভিক্ষা চাইছে বাবা। তার ভালোবাসা মানুষের জীবনের ভিক্ষা চাইছে, তুমি কি দেবে না বাবা? তুমি কি তোমার মেয়ের এই শেষ ইচ্ছাটা রাখবে না? ওকে ফিরিয়ে দাও বাবা, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোমাদের অসম্মান করব না। আমি তোমাদের চাকরানি হয়ে থাকবো, সারা জীবন তোমাদের সেবা করব। শুধু ওকে বাঁচাও প্লিজ বাবা, আল্লাহর দোহাই লাগে, ওকে বাঁচাও। মোস্তফা চৌধুরী পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। তার মেয়ের চোখের জল তার দামি জুতো ভিজিয়ে দিচ্ছে। যেই মেয়েকে তিনি কোনোদিন ফুলের টোকা লাগতে দেননি, আজ সে তার পায়ে পড়ে কাঁদছে। একটা সাধারণ ছেলের জীবনের জন্য ভিক্ষে চাইছে। তিনি আর সহ্য করতে পারেন না। তিনি নিচু হয়ে হাবিবাকে মাটি থেকে তোলেন। মোস্তফা চৌধুরী হাবিবার মাথায় হাত রেখে তার নিজের চোখও তখন অশ্রুসিক্ত। কান্না থামা মা, ওঠ। তোর চোখের জল ফেলার জন্য আমি তোকে জন্ম দিইনি। তোর জিহাদ মরবে না, আমি ওকে মরতে দিব না। আমি থাকতে তোর ভালোবাসার কোনো ক্ষতি হতে পারে না। চল, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। মোস্তফা চৌধুরী তার লোকদের ইশারা করেন। তারা দ্রুত ভেতরে ঢুকে অচেতন জিহানকে কোলে তুলে নেয়। হাবিবা তার বাবার হাত ধরে পাগলের মতন তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। তার মনে তখন একটাই প্রার্থনা, হে আল্লাহ, তুমি আমার বাবাকে ফিরিয়ে দিয়েছো, এবার আমার জিহানকে ফিরিয়ে দাও। এই নোংরা অন্ধকার গলি থেকে যখন মার্সিডিজ গাড়িটা বেরিয়ে যাচ্ছিল, তখন হয়তো এক বাবার অহংকারের মৃত্যুর মধ্য দিয়ে এক নতুন সম্পর্কের জন্ম হচ্ছিল। ঢাকার সবচেয়ে দামি এবং আধুনিক হাসপাতাল, একটা প্রাইভেট কেবিনের আইসিইউতে জিহানের চিকিৎসা চলছে। বাইরে করিডোরে ওয়েটিং এরিয়ার সোফায় পাথরের মতো বসে আছে মোস্তফা চৌধুরী। তার পাশে বিধ্বস্ত অবস্থায় বসে আছে হাবিবা। গত 12 ঘন্টা ধরে সে না খেয়েছে, না ঘুমিয়েছে। তার চোখ দুটো শুধু আইসিইউর বন্ধ দরজার দিকে। মোস্তফা চৌধুরী হাবিবার কাঁধে হাত রেখে বলেন, কিছু মুখে দে মা, সেই সকাল থেকে কিছুই খাস নেই। এভাবে তুইও অসুস্থ হয়ে পড়বি তো। আমার খিদে নেই বাবা। আমার উপর কি তোর খুব ঘৃণা হচ্ছে মা? আমি তোর জীবনের সবচেয়ে বড় শত্রু, তাই না? না বাবা, তুমি আমার শত্রু না, তুমি আমার বাবা। আমি জানি তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছো, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে চাওনি। আমি বুঝতে চাইনি, কারণ আমি ভয় পেয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম তুই কষ্ট পাবি। আমি চেয়েছিলাম তুই যেন এমন এক জীবন পাস যেখানে কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আমি ভুলে গিয়েছিলাম জীবনের সবটা টাকা দিয়ে কেনা যায় না। আজ তোর আর ওই ছেলেটার অবস্থা দেখে আমি বুঝেছি আমি কত বড় ভুল করেছি। মোস্তফা চৌধুরীর চোখে অনুশোচনার জল। যে মানুষটা কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, আজ সে তার মেয়ের কাছে, তার ভালোবাসার কাছে পরাজিত। পরিবার কি জিনিস জানিস? পরিবার হলো এক গাছের মতো, তার শিকড় হলো বাবা মা। আমরা যতই ভাবি আমরা একা চলতে পারবো, কিন্তু ঝড় এলে সেই শিকড়টাই আমাদের আগলে রাখে। তুই হয়তো ভেবেছিলি আমাদের ছাড়া তুই খুব ভালো থাকবে, কিন্তু দেখ শেষ পর্যন্ত তোকে এই বাবার কাছেই ফিরে আসতে হলো। আমি তোমাকে ছেড়ে ভালো থাকতে চাইনি বাবা, আমি শুধু আমার ভালোবাসার সাথে থাকতে চেয়েছিলাম। তোমরা যদি সেই দিন আমাদের মেনে নিতে, তাহলে তো আজ এই দিনটা দেখতে হতো না। হয়তো হতো না। আমি আমার অহংকার, আমার স্টেটাসের কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোর চোখে শুধু ভয় দেখেছিলাম, আজ ভালোবাসা দেখলাম। ওই ছেলেটার জন্য তোর চোখের জল, তোর আকুতি, আমি হেরে গেছি মা, আমাকে ক্ষমা করে দিস। একজন বাবা তার মেয়ের কাছে ক্ষমা চাইছে, দৃশ্য হয়তো পৃথিবীতে খুব কমই দেখা যায়। হাবিবা তার বাবাকে ছড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বাবার মেয়ের চোখের জলে ধুয়ে যায় তাদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি, সব দূরত্ব। ঠিক সেই মুহূর্তে একজন ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসে। আপনারাই কি পেশেন্ট জিহানের লোক? মোস্তফা চৌধুরী দ্রুত এগিয়ে গিয়ে বলেন, জি ডাক্তার। ও এখন কেমন আছে?
অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। আর কয়েক ঘন্টা দেরি হলে হয়তো আমরা কিছুই করতে পারতাম না। টাইফয়েডটা ব্রেইনে এফেক্ট করছিল, তবে আল্লাহর রহমতে এখন উনি বিপদমুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। ডাক্তারের কথা শুনে হাবিবা আর মুস্তফা চৌধুরীর মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। হাবিবা সেখানেই মেঝেতে বসে পড়ে শুকরিয়া আদায় করে। 3 দিন পর জিহানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সে এখনও খুব দুর্বল, কিন্তু তার জ্ঞান ফিরেছে। সে চোখ খুলে প্রথমে যাকে দেখতে পায় সে হলো হাবিবা। তার পাশে দাঁড়িয়ে আছেন মুস্তফা চৌধুরী। জিহান দুর্বল কণ্ঠে বলে, হাবিবা। হাবিবা জিহানের হাত ধরে বলে, জিহান, তুমি চোখ খুলেছো? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এখন তোমার? জিহান মুস্তফা চৌধুরীকে দেখে অবাক হয়ে বলে, আঙ্কেল আপনি? জিহান উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। মুস্তফা চৌধুরী এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে তাকে শুয়ে দেন। তিনি স্নেহ মাখা কণ্ঠে বলেন, শুয়ে থাকো বাবা, তোমার শরীর খুব দুর্বল। আমি আমি এখানে কিভাবে? কি হয়েছিল আমার? তোমার খুব জ্বর এসেছিল, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। বাবাই তোমাকে এখানে নিয়ে এসেছে। জিহান অবাক হয়ে মোস্তফা চৌধুরীর দিকে তাকায়। যে মানুষটা তাকে এত অপমান করেছে, আজ তিনিই তার জীবন বাঁচিয়েছেন। এটা সে বিশ্বাস করতে পারছিল না। মোস্তফা চৌধুরী জিহানের হাত ধরে বলেন, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি একজন বাবা হয়ে আমার মেয়ের ভালোবাসাকে চিনতে পারিনি। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। না আঙ্কেল, আপনি যা করেছেন একজন বাবা হিসেবে হয়তো ঠিকই করেছেন। আমি হয়তো আপনার মেয়ের যোগ্য নই। মোস্তফা চৌধুরী জিহানকে থামিয়ে দিয়ে বলেন, চুপ, আর একটাও কথা বলবে না। তুমি আমার মেয়ের জন্য যা করেছ পৃথিবীর কোনো সম্পদ দিয়ে তার তুলনা হয় না। তুমি নিজের জীবন বাঁচিয়ে রেখে ওর ভালোবাসার সম্মান রেখেছ। তুমি ওর যোগ্য, ওর চেয়েও অনেক বেশি যোগ্য। আজ থেকে তুমি শুধু আমার মেয়ের স্বামী নও, তুমি আমার ছেলেও। মোস্তফা চৌধুরীর কথায় জিহান আবেগ আপ্লুত হয়ে পড়ে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আমি শুধু আমার ভালোবাসার দায়িত্ব পালন করেছি আঙ্কেল। আমাকে আর আঙ্কেল নয়, বাবা বলে ডাকবে। এখন তুমি শুধু বিশ্রাম নাও, সুস্থ হয়ে ওঠো। তারপর আমার মেয়েকে আমি নিজ হাতে তোমার হাতে তুলে দিব। এবার আর কোনো কমিউনিটি সেন্টারে নয়, আমার বাড়িতে সবার সামনে অনেক আয়োজন করে। জিহান হাবিবার দিকে তাকায়। হাবিবার চোখে তখন আনন্দাশ্রু। তাদের ভালোবাসার মেঘলা আকাশে অবশেষে সূর্যের আলো উকি দিয়েছে। কয়েক মাস পর যশোর। মুস্তফা চৌধুরী তার কথা রেখেছেন। তিনি জিহানের জন্য যশোরে ব্যবসা খুলে দিয়েছেন। জিহান এখন তার ব্যবসা দেখাশোনা করছে। তারা সবাই এখন একসাথে থাকে। তাদের সেই পুরনো বাড়িতে এখন আর দুঃখের ছায়া নেই, আছে শুধু হাসি, আনন্দ আর ভালোবাসার কোলাহল। এক সুন্দর বিকেলে জিহান আর হাবিবা ভৈরব নদের তীরে বসে আছে, ঠিক সেই জায়গায় যেখানে তাদের ভালোবাসার গল্পটা নতুন মোড় নিয়েছিল। আমাদের কষ্টের দিন শেষ হাবিবা, এখন আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। হাবিবা জিহানের কাঁধে মাথা রেখে বলে, কষ্ট ছিল বলেই তো ভালোবাসাটা এত সত্যি মনে হচ্ছে জিহান। ওই দিনগুলো যদি না আসতো তাহলে হয়তো আমরা একে অপরের ভালোবাসার গভীরতাটা কোনোদিনই বুঝতে পারতাম না। আর বাবা হয়তো তার ভুলটা বুঝতে পারতেন না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন আমাদের সামনে শুধু সুখের দিন, আমাদের ছোট্ট একটা পৃথিবী, আমাদের ভালোবাসার পৃথিবী। আচ্ছা জিহান, তোমার সেই স্বপ্নটা মনে আছে? একটা ছোট্ট ঘর, একটা বারান্দা, আর সেখানে বসে চা খাওয়া। মনে থাকবে না কেন? সেই স্বপ্নটা তো এখনও আছে। আমরা একদিন আমাদের নিজেদের একটা ছোট্ট ঘর বানাবো, যেখানে কোনো অভিজাত্য থাকবে না, থাকবে শুধু আমাদের ভালোবাসা। হাবিবা জিহানের চোখের দিকে তাকিয়ে বলে, আমাদের এই ভালোবাসা কোনো দিনই হারবে না, তাই না? জিহান হাবিবার কপালে চুমু খেয়ে বলে, কোনোদিনও না, এই ভালোবাসা অমর। ভৈরব নদের শান্ত জলের উপর অস্তগামী সূর্যের আভা পড়ছে। জিহান আর হাবিবা একে অপরের হাত ধরে বসে আছে। তাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। অনেক ঝড়, অনেক কষ্ট, অনেক ত্যাগের পর তাদের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেয়েছে। তাদের এই গল্প হয়তো এখানেই শেষ হলো, কিন্তু তাদের ভালোবাসার যাত্রাটা সবেমাত্র শুরু হলো এক সুন্দর নতুন ভবিষ্যতের দিকে।